ওকে, আমরা মনে হয় শুরু করতে পারি। সো লাস্ট ক্লাসে আমরা মনে হয় কার্নো ম্যাপ শুরু করছি। সো আজকে আমরা সেই কার্নো ম্যাপে আজকেই শেষ করার ট্রাই করব, এন্ড যদি পসিবল হয় তাহলে আজকেই হয়তো আমরা নেক্সট ক্লাস টেস্টের ডেটটুকু আজকে ডিক্লেয়ার করে ফেলবো। সো কার্নো ম্যাপ 4 ভেরিয়েবলে লাস্ট ক্লাসে তো মনে হয় একটা করানো ছিল, তো আমরা ওকে, তো আজকে মোটামুটি যতগুলো পারা যায়, যত বেশি পারা যায় কার্নো ম্যাপ আজকেই প্র্যাকটিস করব। তো কার্নো ম্যাপ দিয়ে আগে একটু বলে রাখি যে আমরা আগের ক্লাস থেকে যা যা কনসেপ্ট জানি সেটা হচ্ছে কার্নো ম্যাপ বেসিক্যালি ট্রুথ টেবিলের একটা ডিফারেন্ট ফর্ম। ট্রুথ টেবিলটাকে একটু ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে কার্নো ম্যাপ। আর কার্নো ম্যাপের মেইন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কার্নো ম্যাপ থেকে আমরা ডিরেক্টলি অপটিমাইজড ফর্ম গুলো পেতে পারি, বোথ এসওপি এন্ড পিওএস, যে কোনো ফর্ম, অপটিমাইজড এসওপি ফর্ম, অপটিমাইজড পিওএস ফর্ম, যে কোনো ফর্মই আমরা কার্নো ম্যাপ থেকে ডিরেক্টলি পেতে পারি। ইভেন শুধু অপটিমাইজড ফর্মে যে তা না, তুমি অরিজিনাল যে ইলাবোরেশন, ধরো আমরা ট্রুথ টেবিল থেকে ফার্স্টে যে আউটপুট ফাংশনটুকু এক্সপান্ডেড ফর্মে যে ড্র করলাম সেটাও পেতে পারি। বাট সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে কার্নো ম্যাপ থেকে আমরা ইজিলি অপটিমাইজড ফর্মটুকু ডিরেক্টলি পেতে পারি, যেখানে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যে কোনো ফাংশনকে রিডিউস করতে গেলে সেই ফাংশনের আগে এক্সপান্ডেড যে ভার্সন সেটা দরকার পড়ে, দেন সেটাকে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে তারপর তোমার মিনিমাইজ করে আনতে হয়। কার্নো ম্যাপে এরকম কোনো ঝামেলা নেই, কার্নো ম্যাপ ডিরেক্টলি তোমার অপটিমাইজড ফর্মটুকে আমাদের দিতে পারে। সো ফার্স্ট অফ অল এখানে একটা ফাংশন দেয়া আছে, আজকে ধরা যাক আমরা এই ফাংশনটারই এসওপি ফর্ম বের করতে চাচ্ছি। এসওপি এন অপটিমাইজড ফর্ম আর কি চাচ্ছি। তো আমরা জানি যে কোনো ফাংশনের কে ম্যাপ যদি আমাদের করতে হয় তাহলে ফার্স্টেই আমাদেরকে যে কাজটুকু করতে হবে, দেখে নিতে হবে যে ফাংশনে ভেরিয়েবল কয়টা আছে। আর ভেরিয়েবল নাম্বার যদি ফাংশনের মাঝে যদি ব্র্যাকেটে দেয়া না থাকে, তাহলে আমরা না দেয়া থাকলেও ফাংশনটা দেখে আমরা বুঝতে পারি। যেমন এখানে ফাংশনে দেয়া আছে 0 থেকে আপ টু 15, আর খুবই অবভিয়াস যে আর লাস্ট ভ্যালুটা যেহেতু 15, তার মানে এটা 3 বিট ইনপুটের হতে পারবে না, কারণ ইনপুট যদি 3 বিটের হতো তাহলে আমার সেখানে নাম্বার গুলো হতো 0 থেকে 7, আর যেহেতু লাস্ট ভ্যালু যেহেতু 15, সো লাস্ট ভ্যালুটা দেখেই আমি ডিসাইড করব। যেহেতু এখানে 15 দেয়া আছে, সো বোঝাই যাচ্ছে আমার ইনপুট হচ্ছে 4 বিটের হবে, কারণ এই 4 বিট ইনপুটে ইনপুট গুলো হয় 0 থেকে 15। ওকে, সো এখানে আমার 4 বিট বা 4 বিটের ইনপুট। সো আমি 4 ভেরিয়েবলের কার্নো ম্যাপ ড্র করলাম। সে আমি x1 x2 কে এই এক্স অ্যাক্সিস টাইপ আর x3 x4 কে ওয়াই অ্যাক্সিসে দিয়ে দিলাম। তুমি ইনপুট গুলোকে এ বি সি ডিও লিখতে পারো, আমি x1 x2 তে আর কি প্রেফার করতেছি। দেন এখানে যেহেতু সামেশন অফ স্মল এম দেয়া আছে, আমরা জানি স্মল এম মানে হচ্ছে মিন টার্ম। মিন টার্ম মানে হচ্ছে এই যে ডেসিমেল ভ্যালু গুলো দেয়া আছে এই পয়েন্ট গুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 0, সরি 1, 0 2 3 6 এই ভ্যালু গুলোতে আউটপুট ফাংশনের ভ্যালু হবে 1। বাট তার আগে কার্নো ম্যাপে কোন বক্সের করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু গুলো আমরা একটু লিখে রাখি নিজের সুবিধার জন্য। যেমন আমরা জানি ফার্স্ট ঘরটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এরপরটা গ্যাপ দিয়ে হচ্ছে 2, এরপরে হচ্ছে 3। এই সিকোয়েন্সটা তো মোটামুটি আমাদের মনে আছে, 0 1, তারপর গ্যাপ দিয়ে 2, তারপরে 3। এরপর সেই মানে দুটো করে হয়ে যাওয়ার পরে গ্যাপ দিতে হবে, তুমি রো বরাবর যাও বা কলাম বরাবর যাও, দুটো করে ডেসিমেল ভ্যালু লেখার পর গ্যাপ দিতে হবে। যেমন আমি এখন সেকেন্ড কলামে আসলাম, 3 4 5 দুটো লেখার পরে এবার গ্যাপ দিয়ে চলে যাই 6 7। এরপর যদি থার্ড কলামের দিকে যাই, কলাম বরাবরও যেহেতু দুটো কলাম চলে গেলাম, সো কলাম বরাবর একটা গ্যাপ দিতে হবে, এই 8 9 10 11, এরপরে হচ্ছে তোমার 12 13 14 15। এই হচ্ছে আমার প্রত্যেকটা ঘরের করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু গুলো, যেটা হয়তো আমি এরপর থেকে হয়তো আর এভাবে মার্ক নাও করতে পারি। আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখি, না তো প্রতিবার এই 4x4 ভেরিয়েবল ড্র করাটা ঝামেলা হয়ে যাবে। আসা যাক, তাহলে এবার আমরা কোন পয়েন্টে ফাংশনের ভ্যালু 0 1 সেটা আমরা এই মিন টার্মের এক্সপ্রেশন থেকে দেখি। 0 2 3 6 এ আউটপুট ফাংশনের ভ্যালু 1, সো 0 তে 1, 2 তে 1, 3 তে 1, 6 এ 1, 7 এ 1, 8 এ 1 আছে, এরপরে দেয়া আছে 10 15, 10 এ 1 আছে, আর এই হচ্ছে আমাদের 15 এ দেয়া আছে।
তো এখন যদিও এই জিনিসটা ফোল্ডেড সিস্টেম কার্নো ম্যাপে আমরা যদি এবার আসি, আমাদের ফার্স্ট কনসার্ন হচ্ছে আমরা ফার্স্টে কার্নো ম্যাপটুকু প্রিপেয়ার করব, কত বিট ইনপুট সেটা দেখে 4 ভেরিয়েবল কার্নো ম্যাপ প্রিপেয়ার করলাম, প্রত্যেকটা বক্সে কোন ভ্যালু 0 1 হবে সেটা আমরা বসালাম, সো 1 গুলো বসায় দিলাম, এবার 0 গুলো বসায় দিই, তো বাকি সব পয়েন্টই 0 হয়ে যাবে। এ পর্যন্ত আমরা যা করলাম সেটা হচ্ছে আমাদের কার্নো ম্যাপটুকু প্রিপেয়ার করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই কার্নো ম্যাপ থেকে আমি যেহেতু মিনিমাইজড এসওপি ফর্ম চাচ্ছি, সো আমাকে টার্গেট করতে হবে কোথায় আউটপুট 1 আছে। তার মানে আমাকে 1 এর কিছু বক্স, 1 দিয়ে কিছু আমাকে বক্স ফর্ম করতে হবে, 1 দিয়ে কিছু বক্স ফর্ম করতে হবে, যেখানে আমাদের টার্গেট হচ্ছে নাম্বার অফ বক্স যত পারা যায় কম হবে, বাট বক্স সাইজ মানে নাম্বার অফ ওয়ানস ইন আ বক্স যত পারা যায় বেশি করতে হবে। তো শুরুতে ট্রাই করতে হবে আমার 16টা 1 কে একটা বক্সে আনা যায় কিনা, এরপরে 8টা 1 কে একটা বক্সে আনা যায় কিনা, এরপরে 4 দেন 2 দেন 1, এই অর্ডারে আগে যাব। আমি আগে ট্রাই করব 16টা 1 কে বক্সে আনা যায় কিনা, দেন 4 8 4 2 1। সো 16 আর 8 16 আর 8 পাওয়াটা বেশ টাফ। আমরা হয়তো ফাইনালে সিলেবাসে গিয়ে যখন দেখবো তখন হয়তো দুই একটা আমাদের আসবে, বাট এমনিতেই এই 16/8 1 এর বক্স ফর্ম করাটা নর্মালি মিডের আগে সিলেবাসে পাওয়ার চান্স খুব কম, লিটারালি। তো এবার আমরা আসা যাক 4টা 1 এর বক্স ফর্ম করতে পারি কিনা। 1 এর বক্স ফর্ম করার সময় আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, বক্স গুলো হতে পারবে একই রোতে সবগুলো 1, এটা নিয়ে বক্স ফর্ম করা যাবে। একই কলামে সবগুলো 1, সেটা নিয়েও বক্স ফর্ম করা যাবে। পাশাপাশি যদি হয় উপরে নিচে এরকম করে, সেটাতেও বক্স ফর্ম করা যাবে। যেমন ধরো এরকম যদি লিখে দিই, একই কলামেও পসিবল, এটাও পসিবল, কিন্তু তুমি ডায়াগোনালি আসতে পারবে না, ডায়াগোনালি পসিবল হবে না বক্স ফর্ম করা। বা তুমি চাইলে এরকম করেও বক্স ফর্ম করতে পারলে না, যে রো থেকে গিয়ে পরে আমি কলামের দিকে চলে গেলাম, এটাও পসিবল না। তোমাকে বক্স ফর্ম করার জন্য ডান দিকের তিনটা ইদার একই রোতে থাকতে হবে, না হয় একই কলামে থাকতে হবে, আর না হয় তোমার এরকম পাশাপাশি রো কলামে এরকম থার্ড যেটা দেওয়া আছে এরকম থাকতে হবে। তো আসি, এই বাম দিকে দেখো লেফট কর্নারেই আমার দেখা যাচ্ছে যে হচ্ছে এই 4টা 1 আমার এরকম পাশাপাশি 2x2 ম্যাট্রিক্স ফর্মে আছে। তো আমি চাইলে এদেরকে একটা বক্স ফর্ম করতে পারি। তো এই বক্স ফর্ম নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে বলতে পারো। ওকে, নেক্সট আমি এর পাশে এই যে 15 নম্বর ঘরে যে একটা 1 আছে, এই 1টাকে এবার চিন্তা ভাবনা করি। আমি চাইলে এই 1টাকে নিয়ে আলাদা একটা বক্স ফর্ম করতেই পারি, বাট আমাদের আগের দিনের কনসেপ্ট হচ্ছে তুমি যখনই দেখবা কোনো 1 আছে, ট্রাই করবা সেই 1টাকে আশেপাশের 1 গুলোর সাথে ইনক্লুড করে বড় একটা বক্স ফর্ম করার। যেমন এই 1টাকে যদি আমি, কারণটা সেটা আমরা লাস্ট ক্লাসেই দেখছি, কারণ এই বক্সের ভিতরে 1 এর নাম্বার যত কম হয় ওই লিটারেল তত বেশি বেড়ে যায়, সো অপটিমাইজড ফর্ম আসে না। So আমি এই 1টাকে আলাদা করে বক্স ফর্ম না করে এই 1টাকে যে পাশে যে 1টা আছে এই 1 এর সাথে যদি অ্যাড করে দিই, তাহলে কিন্তু মোটামুটি আমার একটা বড় বক্স চলে আসে অ্যাটলিস্ট কম্পারেটিভলি। সো এই হচ্ছে আমার সেকেন্ড বক্স। এই সেকেন্ড বক্স ফরমেশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? Okay. তুমি বলতে পারতেছো 4টা 1 এর মধ্যে না এই 1 কে নিয়ে এই যে 15 নম্বর ঘরে যে 1টা আছে এর সাথে 4টা 1 এর বক্স ফর্ম করা পসিবল না, কারণ আশেপাশে তো এতগুলো 1 তো নাই। 3টা 1 এর বক্স করা যাবে না, সব 2 এর পাওয়ারে বক্স আনতে হবে। সো বাকি আছে এখনো কিন্তু 3টা 1, এই 3 কর্নারে 3টা 1 আছে। সো আমি একটু গুগলে সার্চ করে দেখাই, এই ফোল্ডেড সিস্টেমটা আমাদের টেক্সট বইয়ের মাঝেই আছে, বাট টেক্সট বই হিসেবে ওপেন করার টাইম পাইনি খুব একটা। কেএমএফ ফোল্ডেড সিস্টেম, গুগলে হয়তো দু একটা ভিডিও, সরি ভিডিও না, কিছু ইমেজ পাওয়া যাবে তোমাদের ভিজুয়ালাইজ করার সুবিধার জন্য। এই ফটোটা একটু ভালো মতো খেয়াল করে দেখো, হয়তো একটু ক্লিয়ার ফটো পাওয়া গেলে হয়তো ভালো হতো। এই ডান দিকে যে, ফার্স্ট অফ অল আমরা নিচেরটা খেয়াল করি। আমরা যে এতদিন ধরে বলে এই এই যে এটাই ধরো দেখা যাক, আমরা যে এতদিন লাস্ট ক্লাসে বলে আসলাম যে কার্নো ম্যাপ মেইনলি হচ্ছে ফোল্ডেড সিস্টেম, যে একটা প্লেন পেপারকে যদি আমরা ফোল্ড করি তাহলে যা পাবো সেটাই হচ্ছে কার্নো ম্যাপ। যে কারণে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে এই যে কর্নার গুলো, এই বাম দিকের লেফট মোস্ট কর্নার এন্ড রাইট মোস্ট কর্নার তারা আসলে নিজেদের সাথে কানেক্টেড। মানে একটা প্লেন পেপারকে নিয়ে যদি আমি ফোল্ড করি, তাহলে ফোল্ড করে দুইটা টার্মিনাল কানেক্ট করলে তারা যেমন পাশাপাশি চলে আসে, সো এক্স্যাক্টলি সেম টাইপের। যে কারণে দেখা যায় এই যে 2 নাম্বার ঘরে যে 1টা আছে আর 10 নাম্বার ঘরে যে 1টা আছে তারা আসলে পাশাপাশি, এন্ড 0 নাম্বার ঘরে যে 1টা আছে এন্ড 8 নাম্বার ঘরে যে 1টা আছে তারা হচ্ছে তোমার অ্যাডজাসেন্ট, একদম সাইড বাই সাইড আছে। ওকে, এন্ড এই কনসেপ্টটা শুধুমাত্র তোমার লেফট রাইটের জন্য, যে রাইট মানে করে তা না, টপ বটম টার্মিনালের জন্য অ্যাপ্লিকেবল। এই যে ধরো এই যে ডায়াগ্রামটা এখন দেখা যাচ্ছে, এই যে ডান দিকে যেটা দেখো,
মানে শুধু লেফট রাইটের দিকে যে ফোল্ডেড তা না, উপর থেকে নিচের দিকেও তোমার ফোল্ডেড সিস্টেম, যার ফলে আমরা এই যে এই 0 ঘরে যে 1টা আছে আর নিচের যে 2 তে 1টা আছে, এরাও যেমন পাশাপাশি, 8 নাম্বার ঘরে 1 আর 10 নাম্বার ঘরে 1, এরাও হচ্ছে তোমার পুরো অ্যাডজেসেন্ট। আর বেস্ট ভিজুয়ালাইজ করার জন্য হচ্ছে এই যে ইমেজটা, এটা দেখলে মনে হয় বেস্ট, এই হচ্ছে আর কি তোমার সেই ফোল্ডেড সিস্টেম। আসলে এই ডান দিকে ডায়াগ্রামটা খেয়াল করো, তুমি একটা প্লেন পেপার কিনে এরকম 4 সাইডে 4টা কর্নারে যদি ফোল্ড করে যেরকম পাশাপাশি নিয়ে আসো, তাহলে বেসিক্যালি কি দেখা যায় খেয়াল করে দেখো, যে এই এখানেই মনে এটা দেয়াই আছে, 4 কর্নারে যে 4টা ওয়ান তারা মেইনলি আসলে একদম পাশাপাশি চলে আসে। মানে সিস্টেমটা হচ্ছে এমন, তোমার এক্স অ্যাক্সিসের দুটো টার্মিনাল তারাও ফোল্ডেড করে নিজেদের সাথে কানেক্টেড, ওয়াই অ্যাক্সিসের যে দুটো টার্মিনাল আছে টপ বটম তারাও নিজেদের সাথে ফোল্ড করে কানেক্টেড, যার ফলে দেখা যায় যে আলটিমেটলি ডান সাইড বাম সাইড যেমন পাশাপাশি, টপ বটম টার্মিনালও পাশাপাশি, এন্ড এট দ্য সেম টাইম 4টা কর্নারে যে বক্স গুলো আছে তারাও নিজেদের মাঝে পাশাপাশি চলে আসে, যেটা এই ফটো থেকে ভালো মতো ভিজুয়ালাইজ করা যাচ্ছে। তার মানে 4 কর্নারে যে 4টা ওয়ান আছে সেই 4টা ওয়ান এক্স্যাক্টলি পাশাপাশি, যাদেরকে নিয়ে আমি চাইলে একটা ওয়ানের গ্রুপ ফর্ম করতে পারি। এটা নিয়ে কি কারো কোনো বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? এন্ড এক্স্যাক্টলি সেম জিনিসটাই আমার এখানে চলে আসছে। আমরা যদি এবার যদি অরিজিনাল আমাদের ডায়াগ্রামে যদি ব্যাক করি, তাহলে দেখা যাক আমার দেখো 4 কর্নারে এই 3 কর্নারে 3টা ওয়ান তো আছেই, তো 3 কর্নারে 3টা ওয়ান, তো এই কর্নারে তো একটা ওয়ান আছে। আমি এক কাজ করি, এই প্রত্যেক কর্নারে যে ওয়ান গুলো আছে, এই এই যে 3 কর্নারে 3টা ওয়ানকে এক্সিস্টিং বক্সের একটা ওয়ানের সাথে ইনক্লুড করে বড় একটা বক্স যদি ফর্ম করি, তাহলে টোটাল আমার এখানে 3টা মানে কারেন্ট যেটা আমি মানে মার্ক করলাম, এটা হচ্ছে 4টা ওয়ানের একটা বক্স। তার মানে সোফার আমি টোটাল 3টা বক্স পাচ্ছি। সেই বক্স ফরমেশন বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? তাহলে আমরা ডিরেক্টলি এসওপি ফর্মে ফাংশনটুকু লিখি, এফ এসওপি, এন্ড সেটা ডেফিনেটলি অপটিমাইজড ফর্ম। তো আমরা জানি যে প্রত্যেকটা বক্স থেকে একটা করে মিন টার্ম আসবে। তো কোন বক্সকে টার্গেট করবো, আমরা বড়টা দিয়ে শুরু করি, ধরো ফার্স্টে যেটা ফর্ম করছি এটা দিয়ে আসি। আমাকে দেখতে হবে যে এই বক্সের জন্য কোন কোন ভেরিয়েবল গুলা আনচেঞ্জড থাকতেছে। যেমন এই বক্সটা যেহেতু দুটো কলামে আছে, x1 এর ভ্যালু 0, x1 এর ভ্যালু 0, দুটো কলামেই 0, তার মানে x1 এর ভ্যালু কনস্ট্যান্ট, আর যেহেতু সেটা 0 সেটাকে আমার ইনভার্ট করে 1 করতে হবে, x1 ইনভার্ট। এসওপি ফর্মে সবগুলাকে 1-এ আনতে হয়, ইনপুট গুলোকে প্রত্যেকটা ইনপুট ইন্ডিভিজুয়ালি 1 হতে হয়। ফার্স্টে দেখতে হবে যে এই বক্সের জন্য কোন ইনপুট গুলোর ভ্যালু আনচেঞ্জড থাকতেছে, যেগুলো আনচেঞ্জ থাকতেছে শুধুমাত্র সেগুলোকেই কাউন্ট করে আমি 1-এ নিয়ে আসবো। যেমন আমি একটা বক্সের জন্য যদি ডিটেলসে দেখাই, x1 x2 x3 x4 চারটাই যদি ধরি ফার্স্ট বক্সের জন্য, তো দেখা যাচ্ছে x1 এর ভ্যালু 0 0 মানে ফিক্সড, দেন x2 এর ভ্যালু একবার 0 একবার 1, তার মানে x2 এর ভ্যালু 0 1, x3 হচ্ছে রো বরাবর, x3 এর ভ্যালু 1 1, তার মানে x3 হচ্ছে তোমার দুইটা রোতে 1 1, x4 এর ভ্যালু ফার্স্টে 1 পরে 0, সো x4 এর ভ্যালু ফার্স্টে 1 পরে 0। আমাকে এখন দেখতে হবে কোন ইনপুট গুলো ফিক্সড থাকতেছে। x4 1 0 চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে x4 নেওয়া যাবে না। x2 চেঞ্জ হয়ে যাচ্ছে 0 থেকে 1, x2 নেওয়া যাবে না। সো আলটিমেটলি তোমার ফিক্সড ভ্যালু ইনপুট গুলো নিতে হবে, তার মানে x1 আর x3 এমন ভাবে নিতে হবে প্রত্যেকটা যেন ইন্ডিভিজুয়ালি 1 হয়। x1 এর ভ্যালু 0 ইনভার্ট করে 1 করলাম, x3 নিজেই 1, সো x3 কে ইনভার্ট করার দরকার নেই, এই হচ্ছে আমার মিন টার্ম চলে আসলো। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? লাস্ট ক্লাসের কনসেপ্ট অনেক আগে দেখে আসলে একটু রিভিউ দিচ্ছি। ওকে, প্লাস এরপর বাইরের বক্সটাতে, যে বাইরে যে 4টা ওয়ান আছে সেই 4টা ওয়ানের বক্সে আমি চলে আসি। বাইরের 4টা ওয়ানের বক্সের মধ্যে আমি দেখে নিই ফার্স্টে x1 কনস্ট্যান্ট কিনা আমরা দেখি। x1 এর ভ্যালু এখানে 0, x1 এর ভ্যালু এখানে 1, তার মানে x1 কনস্ট্যান্ট না, x1 কে নেওয়া যাবে না। x2 এর ভ্যালু ফার্স্ট কলামে 0, সেকেন্ড কলামে x2 এর ভ্যালু 0, তার মানে x2 এর ভ্যালু কনস্ট্যান্ট, এন্ড যেহেতু 0 সেটাকে ইনভার্ট করলাম। এবার আসা যাক x3। x3 আর এখানে যেহেতু দুটো ডিফারেন্ট রো, x3 এর ভ্যালু এখানে 0, এখানে হচ্ছে 1, তার মানে x3 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, x3 কে নেওয়া যাবে না। বাকি থাকলো x4, x4 এর ভ্যালু উপরেও 0 নিচেও 0, সেটাকে 0 যেহেতু ইনভার্ট করে নিয়ে আসলো। বুঝতে কারো কোনো প্রবলেম হলো সেকেন্ড লিটার মানে সেকেন্ড টার্মটা নিয়ে? ফাইনালি আমরা চলে আসি ছোট বক্সটাতে। ছোট বক্সটার জন্য প্লাস দিয়ে দিই। ছোট বক্সটার মধ্যে দেখি x1 এর ভ্যালু 0, এখানে x1 এর ভ্যালু 1, তার মানে x1 চেঞ্জ হয়ে যাচ্ছে, x1 কে নেওয়া যাবে না। x2 এর ভ্যালু 1 1 ফিক্স থাকতেছে, তার মানে x2 নেওয়া যাবে, এন্ড ইনভার্ট করার দরকার নেই।
আর দেখো দুটো যদি একই রোতে, তার মানে x3 x4 দুটোর জন্যই কনস্ট্যান্ট, তার মানে x2 x3 x4। এই হচ্ছে আমার অপটিমাইজড ফর্ম। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। স্যার আমরা যে স্যার বক্সের মধ্যে 0, তারপর 4, 12, 3 এগুলা নিয়েছি, এগুলা কিভাবে নিয়েছি? এগুলো হচ্ছে প্রত্যেকটা বক্সের করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু। প্রত্যেকটা বক্সের করেসপন্ডিং ডেসিমেল ভ্যালু, মানে ধরো এই যে 0 মানে হচ্ছে এই ঘরটা হচ্ছে ডেসিমেল 0-র ঘর। কিভাবে বুঝলাম? আচ্ছা এটা কিন্তু তোমাকে বোঝাচ্ছি, তার আগে এসওপি এক্সপ্রেশন নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু জিজ্ঞেস করে নি। আর কারো কি কোনো কোশ্চেন আছে? তুমি কোন ঘরের ভ্যালু জানতে চাচ্ছ? যে এই ধরো একটা পার্টিকুলার ঘর চুজ করো, যে স্যার এই ঘরটার ভ্যালু এরকম কেন হলো, আমি তাহলে সেটা রিসপেক্টে এক্সপ্লেইন করি। যে কোনো একটা ঘর চুজ করো তো। স্যার আমাকে বলছে? হ্যাঁ তোমাকেই বললাম, যে কোনো একটা ঘর চুজ করো, মানে যে কোনো একটা ডেসিমেল ভ্যালু চুজ করো। স্যার 0, 1 এর প্রথম ঘরটা। 0-1 ধরো, আচ্ছা আর ধরো আমরা এটাই ধরি, হ্যাঁ এই যে যেটা মার্ক করা আছে। জি আচ্ছা স্যার। এই ঘরে x1 x2 এর ভ্যালু এখান থেকে পাওয়া যাবে, আর এই ঘরে x3 x4 এর ভ্যালু এই কলাম এই থেকে পাওয়া যাবে। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা x1 x2 এর ভ্যালু কত? 0-1, তাই না? 0-1। জি আর স্যার। x3 x4 এর ভ্যালু কত? 0-1 0-1। তার মানে ঘটনাটা দাঁড়াচ্ছে যে তুমি যদি পুরোপুরি x1 x2 x3 x4 চার বিট দিয়ে তো নাম্বারকে রিপ্রেজেন্ট করবা, তাহলে এই ঘরের করেসপন্ডিং বাইনারি হচ্ছে 0-1-0-1। তো 1-0-1 মানেই হচ্ছে সেটা আলটিমেটলি ডেসিমেলের 5। এই জন্য হচ্ছে এখানে আমরা 5। আবার ম্যাচ করে দেখো, ধরো তুমি এই ঘরটাই যদি ধরি 15, এই 15 ঘরটা ধরি, এখানে x1 x2 1-1, x3 x4 1-1, তার মানে 1-1-1-1 মানে হচ্ছে ডেসিমেল 15। বুঝতে পারছো? জি স্যার। Okay. আর কারো কিছু কোয়েরি আছে? আর কারো? স্যার এই যে এখানে যে আমরা ডেসিমেলটা লিখতেছি, এই জায়গায় কি এই যে মিন 1 মিন 2 এভাবে লেখা যায়? মানে আমাদের ল্যাবের যে টিচারটা। M1 M2 M1 M2 এভাবে? জি স্যার। এটা দুটোর মধ্যে তো ডিফারেন্স তো কোনো কিছু নেই স্যার, আপনি ডেফিনেটলি লিখতে পারেন। আমরা কিন্তু যখন এই মিন টার্ম ম্যাক্স টার্ম ফার্স্ট যখন শুরু করি, আমরা ধরো এই যে সামেশন অফ এম যেটা, এটার অরিজিনাল এক্সপ্রেশনটা কিন্তু লিখছিলাম। কারণ মনে আছে কিনা জানি না, যে এই সামেশন অফ এমটাকে আমরা এইভাবেই লিখি, মেনলি M0 প্লাস M2 প্লাস M3, এভাবেই কিন্তু লেখা হয়। এটারই একটু শর্ট ফর্ম হচ্ছে সামেশন অফ এম। তোমার ল্যাবের জন্য আলটিমেটলি রিপ্রেজেন্টেশন তো অনেকভাবেই করা যায়। যেহেতু তোমার ল্যাবের টিচার ওভাবে করাচ্ছে ওভাবে করতে পারো, আমার থিওরি কোর্সেও যদি এভাবে করতে চাও কোনো প্রবলেম নেই, আমার পার্সোনালি প্রবলেম নেই। আচ্ছা কারণ হচ্ছে দুটোই তো কারেক্ট, তাই না? মানে তুমি কোন ঘরের ডেসিমেল ভ্যালু, এটাকে 0 লিখো M0 লিখো যাই লিখো না কেন, বুঝতে পারলেই তো হচ্ছে। হ্যাঁ, জি স্যার জি স্যার। ওকে, Exactly, থ্যাংক ইউ কোনো স্যার। সমস্যা নেই। জি স্যার। আর কারো কিছু কি জানার আছে? আমরা ফার্স্ট যেটা করলাম, ফার্স্ট অনেকদিন পর করলাম দেখে আমরা একটু ডিটেইলসে করলাম, বাট আমি সেকেন্ড এখন যেটা করব, এখন থেকে হয়তো হয়তো মানে এত ডিটেইলসই করব, বাট এতটা ডিটেইলস হয়তো দরকার পড়বে না। বাট যদি মনে হয় যে আমরা ফার্স্ট আগাচ্ছি, তাহলে সেটাকে আমরা আবার স্লো হয়ে যাব। তো আমরা আজকে শুধুমাত্র 4 ভেরিয়েবলের কার্নো ম্যাপই করতে থাকবো। আমরা প্রচুর কার্নো ম্যাপ প্র্যাকটিস করব। তারপর এখান থেকে অ্যাসাইনমেন্টের জন্যও কিছু প্র্যাকটিস দেওয়া হবে, যেন তুমি নিজে থেকে করতে পারো। তো কথা হচ্ছে যে আমরা সবসময় সামেশন অফ এন মানে মিন টার্ম থেকে কার্নো ম্যাপ ড্র করতেছি, এমন তো না। ম্যাক্স টার্মের রেসপেক্টেও তো তোমার থাকতেই পারে, তাই না? সো ধরো এবার তোমাকে এখন যে গিভেন ফাংশনটা দেয়া আছে, এটা হচ্ছে ইন টার্মস অফ ক্যাপিটাল এম, মানে হচ্ছে ম্যাক্স টার্ম। আর ম্যাক্স টার্ম অফ 0 1 4 8 9 12 15। ওকে, এবার আসা যাক। ফার্স্ট অফ অল ক্যাপিটাল এম মানে হচ্ছে ম্যাক্স টার্ম, এটা আমরা জানি। স্মল এম মানে ছিল মিন টার্ম, ক্যাপিটাল এম মানে হচ্ছে ম্যাক্স টার্ম। দেন মিন টার্ম মানে স্মল এম, যেটা আমরা আগে করলাম, স্মল এম মানে হচ্ছে আউটপুটের ভ্যালু 1, আর ম্যাক্স টার্ম মানে হচ্ছে আউটপুটের ভ্যালু 0। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এখন আমাকে বলল তুমি এখান থেকে এই ফাংশনের জন্য এফএসওপি অপটিমাইজড ফর্মও বের করবা, এফপিওএস অপটিমাইজড ফর্মও তুমি এখান থেকে বের করবা। কারণ আমরা আগেও তো দেখছি যে ট্রুথ টেবিল থেকে যে শুধুমাত্র এসওপি ফর্ম লেখা যায় তা তো না, ট্রুথ টেবিল থেকে তো পিওএস ফর্মও তো লেখা যায়, তাই না? এসওপি ফর্ম লিখতে গেলে আমি আউটপুট 1 কে টার্গেট করব, আর পিওএস ফর্ম লিখতে গেলে আউটপুট 0 কে টার্গেট করব। তো আলটিমেটলি তোমার ফাংশন মিন টার্ম দেয়া থাকুক ম্যাক্স টার্ম দেয়া থাকুক কিচ্ছু আসে যায় না, তুমি আলটিমেটলি যে কোনো কন্ডিশনের ফাংশন থেকেই তুমি এসওপি আর পিওএস ফর্মে ফাংশনটুকু লিখতে পারো, বাট দুটো ডিফারেন্ট হবে। ওকে,
তো শুরু করি। ফার্স্ট অফ অল এটা হচ্ছে এফ এসওপির জন্য, এটা ধরো হচ্ছে এফ এসওপি, এসওপি আমি এখন করতে চাচ্ছি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, আগে তোমাকে কার্নো ম্যাপটুকু প্রিপেয়ার করতে হবে। এটা কোশ্চেন মার্ক দিয়ে দিই। কার্নো ম্যাপটুকু যদি প্রিপেয়ার করতে চাই, তাহলে আগে দেখতে হবে কোথায় জিরো কোথায় ওয়ান। তো যেহেতু ক্যাপিটালে মানে ম্যাক্স টার্ম, তার মানে কোথায় কোথায় জিরো সেটা তোমাকে বলে দেয়া আছে। তো কোথায় কোথায় জিরো সেটা সেট করি। 0148 এই ভ্যালুগুলোতে আউটপুট ফাংশনে ভ্যালু জিরো। সো 01, একটু ভুল হলে বলো, হ্যাঁ। 4, 8 কোথায় 8, এরপর হচ্ছে 9, 12, 15। মোটামুটি তো আমাদের মনে হচ্ছে ঠিকই আছে, তাই না? তো বাকি তার মানে এই জিরো বাদে তার মানে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ওয়ান। তো তুমি চাইলে ওয়ান গুলো লিখতেও পারো, নাও লিখতে পারো, মানে এমন না, মানে এভাবে, মানে যেহেতু এসওপি করতেছি তার মানে তোমাকে এখানে ওয়ান গুলো তো বসাতেই হবে, কারণ ওয়ান না বসলে তুমি এসওপি ফর্মের ফাংশন লিখতেই পারবে না। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি যদি ধরো এই কার্নো ম্যাপ থেকে যদি আমরা পিওএস যদি প্রিপেয়ার করতে চাইতাম, তাহলে আলটিমেটলি ওয়ান গুলোকে কিন্তু বসানোটা কিন্তু ম্যান্ডেটরি ছিল না। কারণটা হচ্ছে আমি যখন পিওএস ফর্মে ফাংশন লিখবো, আমার টার্গেট হবে কোথায় কোথায় জিরো আছে সেগুলোকে নিয়ে। তো যেখানে যেখানে জিরো আছে আলটিমেটলি সেগুলোকে টার্গেট করলেই তো আমার হয়ে যাচ্ছে, কোথায় কোথাও ওয়ান আছে সেটা তো দেওয়ার দরকার নেই। মানে তুমি যখন পিওএস করবা তখন শুধুমাত্র জিরো গুলো লিখলেও হবে, কোনো প্রবলেম নেই। আর যখন এসওপি করবা তখন শুধুমাত্র ওয়ান গুলো লিখলেও হবে। এই পয়েন্টটা কি বুঝতে পারছো? তাহলে জিরো বাদে আমি যখন এসওপি করবো, তাহলে মানে ওয়ান গুলো তো বসাতেই হবে এখন ম্যান্ডেটরি। আমি ওয়ান গুলো বসায় দিই, ওয়ান গুলো বসায় দিই। আমি এসওপি ফর্মে ফাংশন চাচ্ছি, তার মানে আমাকে ওয়ান এর বক্স ফর্ম করতে হবে। তো দেখা যাক ফার্স্টে আটটা ওয়ান হবেই না স্যার, চারটা ওয়ান দেখি। এই দেখেন স্যার, এক্স্যাক্টলি আগেরটার মতো এই যে চারটা ওয়ান কিন্তু পাশাপাশি আছে। তো চারটা ওয়ানের বক্স আমি এটা ফর্ম করতে পারি। এবার দেখেন স্যার, এই যে ডান দিকে 14 নাম্বার আর 10 নাম্বার ঘরে দুটো ওয়ান আছে। তো দুটো ওয়ানের গ্রুপ আমি ফর্ম করতেই পারি চাইলেই, বাট আমার টার্গেট হবে এই ওয়ান গুলোকে আশেপাশে বক্সের সাথে ইনক্লুড করে বড় বক্স ফর্ম করা যায় কিনা। তো দেখো পাশে তো আরো দুটো ওয়ান আছে, সো এই দুটো ওয়ানকে আমি এটার সাথে ইনক্লুড করে বড় একটা বক্স ফর্ম করে ফেলি। কারো কি বুঝতে প্রবলেম হলো এটা? এখন 11 নম্বর ঘরে একটা ওয়ান আছে। এখন এই ওয়ানের নিচে একটা ওয়ান আছে, এই ওয়ানটাকে চাইলে আমি আলাদা করে দিতে পারতাম, বাট যেহেতু বক্সের সাইজকে বড় করতে হবে, সেটাকে আমি আলাদা করে না করে নিচের ওয়ানের সাথে ইনক্লুড করে দিই, তাহলে একটা বক্স হয়ে যাচ্ছে। এরপর 5 নাম্বার আর 13 নাম্বার ঘরে দুটো ওয়ান আছে। এন্ড দেখো এই দুটো ওয়ানকে তুমি দুটো থেকে বাড়ালে তো চারের দিকে যেতে হবে। তো আশেপাশে তো এরকম ওয়ান নেই একই রোতে বা কলামে, তাহলে যে কাজ করতে হবে এদের দুটোকে মিলে আলাদা একটা রো টাইপের একটা বক্স ফর্ম করতে হবে। ওয়ানটাই ভ্যানিশ হয়ে গেছে আর কি এখানে বক্স ফর্মের সময়। স্যার কি বুঝতে প্রবলেম হলো? আচ্ছা, তাহলে টোটাল চারটা বক্স আসছে, তাহলে চারটা বক্স থেকে আমি এসওপি ফর্মের ফাংশনটুকু লিখি, এফ এসওপি। তাহলে ফার্স্ট অফ অল এই এই বড় বক্সটা থেকে শুরু করি। এই বক্সটার জন্য এখানে x1 এর ভ্যালু কনস্ট্যান্ট এন্ড সেটা হচ্ছে জিরো। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, x1 যেহেতু জিরো, ইনভার্ট করে x1 বার। x2 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, জিরো থেকে ওয়ানে যাচ্ছে, তাই আমি তাকে নিলাম না। x3 তে আসি, x3 1 দুটোতেই 1, তার মানে x3 1, সেটাকে ইনভার্টের দরকার নেই। x4 1 0, x4 চেঞ্জ হয়ে যাচ্ছে, সো উই ক্যান সিম্পলি ইগনোর x4। সো মিন টার্ম নিয়ে কারো কোনো কনফিউশন? প্লাস এরপর হচ্ছে এই চারটা ওয়ানের একই রোতে যারা আছে তাদের নিয়ে আসো। এই চারটা ওয়ানের জন্য কোন কোন ভেরিয়েবল গুলো ফিক্সড, এটা যখন একটা রোতে তুমি বক্স ফর্ম করবা বা একটা কলামে যখন বক্স ফর্ম করবা তখন আরো এটা ডিটেক্ট করাটা আরো ইজি। কারণটা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে চারটা ওয়ানের বক্স, এটা কিন্তু চারটা কলামকেই কাভার দিছে। সো x1 x2 চারটা কলামে কখনোই ফিক্স থাকবে না। একমাত্র যখন তারা যেহেতু সেম রোতে, ওই সেম রো এর ভেরিয়েবল গুলাই শুধুমাত্র ফিক্স থাকবে, সেটা হচ্ছে x3 আর x4। আমি লিখতে পারি x3 x4 প্লাস। তুমি এটা পরের দিকে করতে পারো, বাট শুরুর দিকে তুমি x1 থেকেই শুরু করো। দেখো x1 0 0 1 1, x1 চেঞ্জ হয়ে যাচ্ছে, x2 0 1 1 0, x2 চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট x3 কনস্ট্যান্ট, x4 ও কনস্ট্যান্ট, সো x4 কে ইনভার্ট করে 1 করলাম। সো কারো কোনো কনফিউশন আছে? প্লাস এরপর আসা যাক হচ্ছে এই ছোট দুটো যেটা আছে, এটা দেখি। তারা যেহেতু একই কলামে, তার মানে x1 x2 ফিক্সড,
তার মানে x1 x2 বার আগেই লিখে রাখলাম। তারা যেহেতু দুটো ডিফারেন্ট রোতে দেখি x3 কনস্ট্যান্ট বাট x4 চেঞ্জ হয়ে যাচ্ছে, আর x3 এর ভ্যালুটা 1 লিখলাম, প্লাস ফাইনালি হচ্ছে এই ছোট 1 এর যে দুটো আছে, এখানে x1 0 থেকে 1 হয়ে যাচ্ছে বাট x2 কনস্ট্যান্ট থাকতেছে, তার মানে x2 রাখলাম, আর ওই দিক থেকে হচ্ছে x3 x4 দুটোই কনস্ট্যান্ট আছে, সো x3 বার x4। সো কারো কি কোনো কনফিউশন আছে? স্যার যেগুলো চেঞ্জ হয়ে যায় ওগুলা কি আমরা এখানে বসাবো না? না, ওগুলো বসাবো না, যেগুলো আনচেঞ্জড থাকে শুধু সেগুলোকেই বসাবো এন্ড 1 হিসাবে আনতে হবে। ওকে, জিরো হিসাবে আনা যাবে না? না জিরো না, যেটা জিরো আছে সেটাকে ইনভার্ট করে মানে এসওপি ফর্মে আর কি, ও, কারণ এসওপি যেগুলো- ফর্মের কনসেপ্ট বুঝেছি স্যার, যেগুলো জিরো আছে এগুলো কি মানে ইনভার্ট করে আনতে হবে? 1 এ আনতে হবে, হ্যাঁ, যখন তুমি এসওপি ফর্ম লিখবে শুধুমাত্র তখন। কারণ এই যে মিন টার্ম এসওপি ফর্ম মানে সাম অফ প্রোডাক্ট, ইনপুট গুলোর প্রোডাক্ট এমন ভাবে যেন প্রত্যেকটা ইনপুট ইন্ডিভিজুয়ালি 1 হয়, ওই কনসেপ্টটাই আর কি এখানে। সো এরপর আসা যাক, সো ফার আমরা যা করলাম এখান থেকে আমরা একটু কমেন্টে আসার ট্রাই করি। সেটা হচ্ছে আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে। এই ভুলটা কি কেউ ডিটেক্ট করতে পারছো, বা এই যে ফাইনালি সলিউশন দেখে কারো কি মনে হচ্ছে, কেউ কি বুঝতে পারতেছো যে এখানে আমাদের ভুলটা আসলে কোথায়? রিডিউস পসিবল, কারণ x3 তিন জায়গায়। x3 এক্স্যাক্টলি আছে, এন্ড সেটাই আমাদের তাহলে ভুলটা কোথায় হচ্ছে সেটাই আমরা দেখি। একটা জায়গায় শুধুমাত্র ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে এই যে বক্সটা আছে আমরা দুইটা ওয়ানের, আমাদের টার্গেট কি, যে আমাদের ওয়ান গুলোকে যত পারা যায় ওয়ানের মানে বক্সের সাইজ বড় করতে হবে, তাই না? একটু মুছে দিই আলাদা করে। যে কারণে আমাদের ভুলটা হয়ে গেছে এখানে সেটা হচ্ছে এই ওয়ানটা আলাদা একটা ওয়ান ছিল, তো ফার্স্ট অফ অল এই ওয়ান মিলে আমি আলাদা একটা গ্রুপ ফর্ম করতে পারতাম, বাট সেটা আলাদা না করে আমি চাচ্ছি বক্সের সাইজ বাড়াতে। সো এটাকে যদি আলাদা করে যদি না করি তাহলে নিচেরটার সাথে আনা যেত, সো বক্সের সাইজ আরেকটু বাড়লো, বাট আর একটু বাড়ানোর ট্রাই করতে হবে, দেখা যাক যে আরো এই ওয়ানটাকে ইনক্লুড করে 4টা ওয়ানের বক্স ফর্ম করা পসিবল কিনা সেটা একটু দেখি। And সেটা আসলেই possible। এই যে ডান দিকের দুটো ওয়ানকে এই বাম দিকের দুইটা ওয়ানের সাথে যদি ইনক্লুড করে দেই তাহলে 4টা ওয়ানের বক্স ফর্ম হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? সো আলটিমেটলি এটা থেকে আমাদের কোন লিটারালটা চলে আসছে, এই লিটারালটা মনে হয় চলে আসছে, তাই না? সো এই লিটারালটাকে একটু নিজেদের মতো করে মডিফাই করে দিও। আর এমনিতে আমার এখানে টুকটাক ভুল হতেই পারে হালকা। স্যার হ্যান্ড রেজ করছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না স্যার, একটু কষ্ট করে মুখে বলেন। স্যার মানে এটা স্যার ফোল্ডিং সিস্টেম হয়ে গেল, তাই না? ফোল্ডিং, হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে ডায়াগ্রামটা মনে হয় আছেই, ওই যে এই যে ডায়াগ্রাম দুটো, এই ডায়াগ্রামটা আর একটা ডায়াগ্রাম মনে হয় দেখাচ্ছিলাম, ওই ডায়াগ্রাম তো এখানে এই যে এই ডায়াগ্রামটার মতো এক্স্যাক্টলি। জি তাহলে আমার মনে হয় এসওপি ফর্ম আমরা অনেক করছি, এসওপি ফর্ম আরো করব, ওখানে না গিয়ে আমরা পিএস ফর্মটুকুর দিকে যাই, কারণ আমাদের পিএস ফর্মটুকু হচ্ছে মেইন কনসার্ন, যেহেতু এটা আমাদের নতুন। এই পিএস ফর্মটা করার পর আমরা একটা ব্রেকে চলে যাব, আর এরপর থেকে যে ফাংশন গুলো হবে মেইনলি আমরা এসওপি পিএস দুটো করেই করব। ওকে, সেটা তোমরা একটু নিজেরা বাকিটা কারেকশন করে নিও। তো আসা যাক যে পিওএস ফর্মে ফাংশন তুমি যদি লিখতে চাও, বাম দিকেটা ছিল এসওপির জন্য, আমি এটা চাচ্ছি এফ পিওএস এইটা থেকে আনতে চাচ্ছি। তো এসওপির সময় তোমাকে টার্গেট করতে হতো কোথায় কোথায় ওয়ান আছে, পিওএস এর সাথে তোমাকে টার্গেট করতে হবে কোথায় কোথায় জিরো আছে, আর জিরো আছে কোথায়, ফাংশন তো সেম, তো তার মানে ওই যেখানে আগেও জিরো এখনো জিরো আছে, আর কোথায় জিরো, এখানে জিরো আছে, এখানে জিরো আছে, আর এই 15 নাম্বার ঘরে মানে একটা জিরো আছে। ওয়ান গুলো না লিখলে কোনো সমস্যা নেই, কারণ আমার যেহেতু শুধু জিরো নিয়ে কনসার্ন, সো পিওএস ফর্মে ওয়ান গুলো না লিখলেও কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এখন আসা যাক, আমার আগে ছিল এসওপি ফর্মে ওয়ানের গ্রুপ ফর্ম করা, সব কনসেপ্ট ঠিক আছে, এখন শুধু তোমাকে যে কাজটা করতে হবে জিরোর গ্রুপ ফর্ম করতে হবে, বাকি সব সেম, ওই 8 4 2 1 সব সেম। তো জিরোর গ্রুপ যদি ফর্ম করতে চাই তাহলে ফার্স্ট অফ অল তো একই কলামে তো 4টা জিরো আছে, এখানে একটা গ্রুপ ফর্ম করা পসিবল। এরপর ডান দিকে বাম দিকে জিরো আছে,
বাট এই জিরোকে যদি উপরে নিচে জিরোর সাথে যদি ইনক্লুড করে দিতে পারি, তাহলে আরেকটা বড় জিরোর গ্রুপ হয়ে যাচ্ছে। এই দুটো গ্রুপ নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আর ফাইনালি যে 15 নাম্বার ঘরে যে জিরো আছে, খেয়াল করে দেখো এই জিরোটার উপরে নিচে ডানে বামে সবাই হচ্ছে 1, তার মানে একে নিয়ে আসলে আমরা আলাদা গ্রুপ ফর্ম করতেই হবে, এটার অপশন নেই তোমার, কারণ উপরে নিচে ডানে বামে সবাই তো 1, তো ওর কোনো অপশন নেই, ওকে আলাদা করে গ্রুপ ফর্ম করতে হবে। তাহলে এবার আসি এফপিওএস ফর্মে ফাংশনটা লিখি। আগে কি ছিল? ইনপুট গুলোর প্রোডাক্ট এসওপি ফর্মে, এখন হবে ইনপুট গুলোর সামেশন। ওকে, তাহলে ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরটাতে আসি। আগের কনসেপ্ট দেখতে হবে এই ঘরের জন্য কাদের কাদের ভ্যালু ফিক্সড, কাদের কাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল x1 কিন্তু ফিক্সড না, কারণ x1 কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে x1 লেখা যাবে না। x2 ও চেঞ্জ হয়ে যাচ্ছে, সো x2 আমি লিখবো না। x3 আর x4 দুটোই কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তো ওখানে ছিল ইনপুট গুলোর প্রোডাক্ট, এখানে হচ্ছে ইনপুট গুলোর সাম, তার মানে x3 প্লাস x4। এই সাম, এটা বুঝতে কি কারো কোনো কনফিউশন হচ্ছে? আগে ছিল ইনপুট গুলো প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 হতে হবে, পিওএস ফর্মুলা হচ্ছে ইনপুট গুলোকে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। সো x3 x4 তো নিজেরা তো 0 আছেই, সো আলটিমেটলি x3 প্লাস x4। এই ম্যাক্স টার্ম নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আমরা প্রচুর করব ম্যাক্স টার্ম, সো টেনশনে কোনো কারণ নেই স্যার। টার্মটা আবার একটু বুঝে দিতেন। আচ্ছা, মিন টার্ম মানে হচ্ছে ইনপুট গুলোর প্রোডাক্ট, আর ম্যাক্স টার্ম মানে হচ্ছে ইনপুট গুলোর সামেশন। সো আগে ওই জন্য x1 x3 মাল্টিপ্লিকেশন ছিল, এখন হচ্ছে অ্যাডিশন। এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবং আগে ছিল প্রত্যেকটা ইনপুটকে ইন্ডিভিজুয়াল 1 হতে হবে এসওপির সময়, পিওএস এর সময় প্রত্যেকটা ইনপুটকে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। এতটুকু বুঝতে পারছো? এটা জি কিন্তু আমাদের স্যার। আগের কনসেপ্ট, নতুন না, আগে মিন টার্ম ম্যাক্স টার্মে। সো এবার এই কনসেপ্ট থেকে আমরা এবার সেকেন্ড এই ঘরটার জন্য করি, এটা থেকে বোঝার ট্রাই করি, এটা মানে ভালো হয়। ওকে, তো এই যে বড় যে মানে এই যে ডান দিকের দুটো জিরো, বাম দিকের দুটো জিরো, এই দুটোর জন্য x1 এর ভ্যালু 0 থেকে 1 হয়ে যাচ্ছে, তার মানে x1 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি x1 নিব না। বাট x2 এর ভ্যালু 0 0ই আছে, যেহেতু কনস্ট্যান্ট, তার মানে x2 নিব। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম? দেন x3 তে আসি। x3 উপরেও 0 নিচেও 0, তার মানে x3 এর ভ্যালুটাও তোমার হচ্ছে চেঞ্জ হচ্ছে না, সো x3 আমি নিব। বাট x4 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, সো x4 আমি নিব না। তার মানে যাদের ভ্যালু ফিক্স শুধু তাদেরকে নিলাম। আর যেহেতু পিওএস, পিওএস মানে প্রোডাক্ট অফ সাম, তার মানে ইনপুট গুলোর সাম হতে হবে, তার মানে ইনপুট গুলোর সাম হতে হবে, নিলাম। বাট শুধু সাম নিলেই হবে না, প্রত্যেকটা ইনপুটকে ইন্ডিভিজুয়ালি 0 হতে হবে। আর x2 কিন্তু আমাদের 0ই ছিল, আর x3 ও 0ই ছিল। দেখো এই দেখো x2 ও 0, x3 ও তোমার 0, সো তার মানে 0ই আছে, সো সেটাকে ইনভার্ট করার কোনো দরকার নেই, সো x2 প্লাস x3। বুঝতে কারো কোনো প্রবলেম? ফাইনালি বাকি থাকলো 0, এই যে জিরোটা যে 15 নাম্বার ঘরে। তো একটা যখন আছে এটা নিয়ে কোনো ঝামেলার কিছু নেই, তার মানে এর জন্য সবাই কনস্ট্যান্ট, যেহেতু সে একাই একটা বক্সের, এর জন্য x1 x2 x3 x4 অল অফ দেম আর কনস্ট্যান্ট। ওকে, তাহলে আসা যাক। ফার্স্ট হচ্ছে x1, x1 এর ভ্যালু হচ্ছে এর জন্য 1, সো আমাকে সেটাকে ইনভার্ট করে আমি সেটাকে 0 করলাম, প্লাস x2 এর ভ্যালু 1, সেটাকে ইনভার্ট করে আমি 0 করলাম, প্লাস x3 এর ভ্যালু 1, সেটাকে ইনভার্ট করে 0 করলাম, প্লাস x4 এর ভ্যালু 1, x4 কে ইনভার্ট করে 0 করলাম। সো কারো কি বুঝতে প্রবলেম হচ্ছে এবার? সো আমাদের যদি প্রবলেম না হয় তাহলে আমরা একটা ব্রেক দিই, আমরা ব্রেকের পর আবার এসওপি আর পিওএস ফর্মটুকু শুরু করে দিব। হ্যাঁ, সো আমাদের এখন বাজে হচ্ছে 11টা 9, আমরা মনে হয় 11:15 থেকে মনে হয় ক্লাস শুরু করতে পারি।
ওকে, আমরা তাহলে আবার শুরু করে দিই। যেহেতু আমরা এসওপি ফর্ম টু পিওএস ফর্ম টুকু নতুন করলাম, তো আমরা ট্রাই করি পিওএস ফর্মের আমরা আরেকটা দেখে নিই, তারপরে আমরা পিওএস ফর্ম করব, কিন্তু এটা ডিফারেন্ট টাইপ। ডোন্ট কেয়ার কন্ডিশন আছে, ডোন্ট কেয়ারের দিকে চলে যাব। স্যার একটা কোয়েশ্চেন ছিল। ইয়েস স্যার। স্যার এসওপি ফর্মে কি স্যার আমাদের মানে সবগুলো লিটারাল জিরো মানে ইয়া মানে স্যার শেষ সবগুলো করেন স্যার, লিটারাল স্যার এক হতে হবে, মানে ডিফারেন্ট হওয়া যাবে না এরকম? লিটারাল ডিফারেন্টই তো হবে, ইউজুয়ালি ডিফারেন্ট, লিটারাল ডিফারেন্টই তো হতে হবে। কিন্তু স্যার আগের এসওপিটাতে তো স্যার আমাদের x3 দুইবার আসলো। হ্যাঁ, এক্স3 দুবার আসছে, আমরা ওখানে এরপরে যখন ডোন্ট কেয়ার ম্যাথটা করব তখন সেটার সাথে কম্পেয়ার করে দেখাবো। আমরা যখন এরপরে একটা ডোন্ট কেয়ার কন্ডিশনে ম্যাথ যখন শুরু করব তখন দেখবো যে ইউজুয়ালি যেটা করতে হয়, প্রত্যেকটা ফাংশনকে এসওপি পিওএস দুটো করে দেখতে আসলে কোনটা অপটিমাইজড। অনেক সময় এসওপি থেকে আর তুমি অপটিমাইজড ফর্ম ওখান থেকে আনাই যায় না, তো আমরা সেটা একটু পরেই দেখবো। এরপরে ম্যাথটা দেখে আমি তোমার এই কোশ্চেনটার আনসার দিয়ে দিব। ওকে স্যার। সো ধরা যাক এই ফাংশনটা থেকে এখন আমাকে যা করতে হবে, এসওপি ফর্ম তো আমরা আগেই প্রচুর করে আসছি, আমার এখান থেকে করতে হবে এফপিওএস ফর্মসে করতে হলো। এখান থেকে এফপিওএস ফর্মে আমাকে ফাংশন আনতে হলো। ওকে, মানে আনতে হবে। এখন দেখা যাক, তাহলে আমরা আগে দেখি যে কোথায় কোথায় জিরো, কোথায় কোথায় ওয়ান, সেটা আগে সেট করি। যেহেতু সামেশন অফ স্মল এম দেয়া আছে, স্মল এম মানে হচ্ছে আউটপুট ফাংশন ভ্যালু হচ্ছে ওয়ান। সো কোথায় কোথায় ওয়ান আছে সেটা আমরা একটু দেখে নিই। 0 2 7 8, সো 0 তে হবে 1, 2 তে হবে 1, 7 এ আছে 1, 8 এ আছে 1, 10 15, 10 এ আছে, 15 এ আছে। তার মানে বাকি যা যা আছে সবগুলোতে 0, তো বসায় দিই 0 0, এখানে 0, এখানেও 0 আছে, এদিকে 0, এদিকে দুটো 0। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, জিরোর কিছু বক্স আমাকে ফর্ম করতে হবে। তো ফার্স্ট অফ অল 8টা 0 হওয়ার কথা, খুব একটা চান্স নাই, তো আমরা এই 4টা 0তে আগে ফর্ম করে ফেললাম। এই 4টা 0 আগে বক্স ফর্ম করে ফেললাম। এরপরে এই ডান দিকে দুটো 0 আছে, বাম দিকেও দুটো 0 আছে, সো এই দুটো 0কে আমি ইনক্লুড করে নিয়ে আসি। দেন উপরে নিচের দিকে আমার দুটো 0 আছে, এই দুটোকে আলাদা করে ডিক্লেয়ার না করে উপরে 0-র সাথে আমি ইনক্লুড করে দিই। ব্যাস, তাহলে মোটামুটি সবগুলো 0-ই আমার ফর্ম হয়ে গেল। তুমি যেটা বলছো এক্স্যাক্টলি ওটাই এখানেও আর কি অ্যারাইজ করবে, সেম লিটার মাল্টিপল জায়গা, সো সেটাই আমরা দেখি। তখন আসা যাক, আমি যদি বক্স ফর্ম করা শেষ, প্রত্যেকটা বক্স থেকে একটা করে এক্সপ্রেশন আমি লেখার ট্রাই করি। সো ফার্স্ট অফ অল ধরা যাক এই 4টা 1-এর যে বক্স আছে সেখানে 0 থেকে 1-এ x1 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে x1 আমি নিব না। x2 এর ভ্যালু ফিক্সড, এন্ড x2 এর সেই ফিক্সড ভ্যালুটা হচ্ছে 1, তাই তাকে আমি ইনভার্ট করে 0-তে আসলাম। x3 ভ্যালু 0, x3 ভ্যালু 0, সো দুটো জায়গায় x3 ভ্যালু মোটামুটি যেহেতু 0, সো আলটিমেটলি x3 ভ্যালু যদি 0, সো x3 কনস্ট্যান্ট, সো x3 কে নিচ্ছি, সো প্লাস x3। আর x4 এর ভ্যালু 0 থেকে 1-এ যাচ্ছে, তার মানে x4 আমি নিব না। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে? তাহলে এবার এই উপরে নিচের দুটো দেখি, এখানে দেখো এখানে একটা টার্ম কমন চলে আসার কথা। উপরের দুটো 0, নিচের দুটো 0-র জন্য দেখি x1 এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু x2 এর ভ্যালু কিন্তু তাদের জন্য কনস্ট্যান্ট। সো x2 এর ভ্যালু যেহেতু তাদের জন্য কনস্ট্যান্ট, সো তার মানে x2 বার প্লাস উপরের দুটো 0, নিচের দুটো 0-র জন্য x3 এর ভ্যালু 0 থেকে 1-এ সুইচ করতেছে, বাট x4 এর ভ্যালু 0-তেই কনস্ট্যান্ট থাকতেছে, সো এখানে আমার ভ্যালু হবে x4। এটা কি বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? ফাইনালি আমার বাকি আছে শুধুমাত্র ডান দিকের এই বক্সটা। এই ডান দিকের এই বক্সে দেখতে হবে কাদের ভ্যালু কনস্ট্যান্ট। সো x1 এর ভ্যালু 0 থেকে 1-এ চলে যাচ্ছে, x2 এর ভ্যালু 0-0-তেই থাকতেছে, তার মানে x2 0 আছে, x2 আমি নিব, প্লাস x3 0 থেকে 1 নেওয়া যাবে না, x4 1 1 আছে, সো x4 এর ভ্যালু ইনভার্ট করে দিতে হবে। এক্স্যাক্টলি এখানে খেয়াল করে দেখো যে আগের মতোই তোমার এখানে একটা টার্ম দু জায়গায় আছে, একটা লিটারাল দুটো জায়গায় আছে, একটা হচ্ছে x2 বার, এখানে হচ্ছে x2 বার, এক্স্যাক্টলি আগের মতোই। আমরা ডোন্ট কেয়ারে না গিয়ে এখানে এক্সপ্লেনেশনটা দিই। যদি কখনো দেখো যে একটা টার্ম, যদি কখনো দেখে থাকো যে একটা টার্ম তোমার দুটো জায়গায় আছে,
তার মানে এটার একটাই পসিবল এক্সপ্লানেশন হতে হবে যে মাল্টিপল 1 বা 0 দুইটা বক্সের মধ্যে চলে আসছে। খেয়াল করে দেখো যে এই যে জিরোটা আর এই যে জিরোটা, এটা কি দুইটা বক্সের মধ্যে আছে না? তো যখন এরকম দুটো বক্সের মধ্যে চলে আসবে তখনই তারা মাল্টিপল জায়গায় চলে আসছে। তুমি এটা থেকে আমরা আমরা এখান থেকে আগেরটাতেও এক্স্যাক্টলি খেয়াল করে দেখো, আগে যেমন এসওপি ফর্মে যখন আমরা লিখতাম, এসওপি ফর্মে কিন্তু একটা লিটারাল দুটো জায়গায় চলে আসছিল, এক্স্যাক্টলি সেম কারণ ওখানেও কিন্তু তোমার এই কয়েকটা ওয়ান দুটো বক্সের মধ্যে আন্ডারই ছিল। বাট এখানে ফ্যাক্ট হচ্ছে একই লিটারাল যেহেতু মাল্টিপল জায়গা আছে, এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে পিওএস ফর্মে আমি লিখতেছি। সো পিওএস ফর্ম বা পিওর এসওপি ফর্ম যদি লিখো, যেমন একটু আগেটা যেমন ধরো x1 বার x3 সে প্লাস x3 x2 বার, এটা কিন্তু তোমার লিটারালি হচ্ছে তোমার হচ্ছে এসওপি ফর্ম। এখন তুমি এখান থেকে চাইলে x3 কে যদি কমন নাও, x3 কে কমন নিলেই কিন্তু x1 বার প্লাস x2 বার হয়ে যাচ্ছে। তখন দেখো নতুন যে ফর্মটা তুমি পাচ্ছ ওখানে কিন্তু আলটিমেটলি নতুন কোনো লিটারাল, কিন্তু ওখানে কিন্তু প্রত্যেকটা লিটারালি কিন্তু ডিফারেন্ট টাইপের, কারণ এখানে দেখো তিনটা ডিফারেন্ট আছে, তিনটা ডিফারেন্ট লিটারাল, জাস্ট কমন নিলেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি এখানেও তুমি যদি এখানে মাল্টিপ্লাই করে দাও এক্স্যাক্টলি সেম জিনিস, এখানে ফর্মুলা মনে হয় তোমার হচ্ছে x প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, এই টাইপের ফর্মুলা আর কি এখানে তোমার ফেলতে হবে। বাট ফ্যাক্ট হচ্ছে আলটিমেটলি তোমার এইটা মাল্টিপল জায়গায় আছে, তুমি জাস্ট শুধু কমন নিলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। বাট আমরা কমন নিচ্ছি না, তার মেইন রিজনটা হচ্ছে আগের ম্যাথটাতে খেয়াল করে দেখো, কমন যদি নিয়ে ফেলি ওটার এসওপি ফর্ম আসলে থাকে না, ওটা তোমার একটা মিক্সড ফর্ম হয়ে যায়। কারণ দেখো নতুন যেটা তুমি পাচ্ছ সেখানে তোমার প্রোডাক্টও আছে ইনপুট গুলোর, এই যে x3 ইনটু এটা, আবার ইনপুট গুলোর আবার তোমার হচ্ছে কি বলবো এডিশনও আছে, ইনপুট গুলোর সামেশনও আছে, ইনপুট গুলোর প্রোডাক্টও আছে। ওটা মোটামুটি বলা যায় এসওপি আর পিওএস ফর্মে মিক্সড। কিন্তু আমার এফএসওপি মানে শুধুমাত্র ইনপুট গুলোর প্রোডাক্ট থাকবে, ইনপুট গুলোর সামেশন থাকবে না। আবার এফপিওএস মানে হচ্ছে শুধুমাত্র ইনপুট গুলোর তোমার সামেশন থাকবে, ইনপুট গুলোর প্রোডাক্ট হবে না। এই এখান থেকে ভেঙে দিলে ইনপুট গুলোর প্রোডাক্ট হয়ে যায়, এই জন্যই আমরা সেখানে কমন নিচ্ছি না। বাট আলটিমেটলি এখানে মাল্টিপল জায়গা থাকার মেইন রিজনটা হচ্ছে একই 0 বা 1 কয়েকটা বক্সের মধ্যে, যেটা জাস্ট শুধু কমন নিলেই রিজলভ হয়ে যাবে। বাট আমি তার মানে আমার আলটিমেটলি ঠিকই আছে, যেহেতু কমন নিলেই সলভ হয়ে যাচ্ছে, বাট আমি কমন নিতে চাচ্ছি না, কারণটা হচ্ছে এটা যেহেতু এসওপি ফর্ম, সো ইনপুট গুলোর প্রোডাক্ট আর সামেশন একটা টাইম আনা যাবে না, এজন্যই আর কি। এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার অনেকক্ষণ ধরে এসওপি ফর্ম পিওএস ফর্ম তো অনেকগুলো করলাম। এই এসওপি ফর্ম পিওএস ফর্মের মধ্যে ডোন্ট কেয়ার নামে কিছু প্রবলেম আছে, এন্ড এক্সামে মোস্ট ডোন্ট কেয়ার কন্ডিশন গুলোই মেইনলি হচ্ছে থাকার চান্স বেশি, সো আমরা ডোন্ট কেয়ারই করি। বাট কনসেপ্ট এতক্ষণ ধরে আমরা যা যা করলাম এক্স্যাক্টলি সেম কনসেপ্টটাই আমাদের কাজে লাগবে। ওই কনসেপ্টের সাথে আমরা একটা ডোন্ট কেয়ার কন্ডিশন অ্যাড করে ফাংশন গুলো সলভ করার ট্রাই করি। সো ধরো যায় 2 4 5 6 10 ধরি, 2 4 5 6 10, আর এখানে ডোন্ট কেয়ার ডি নতুন একটা টার্ম ধরা আসলো, ডি অফ 12 13 14 15। প্রিভিয়াস ট্রাইমিস্টারের কোশ্চেন গুলো আমি আপলোড দিয়ে দিব, আজকালকে মাঝে আপলোড দিয়ে দিব। ওই প্রিভিয়াস ট্রাইমিস্টারের কোশ্চেন দেখলেই দেখবা যে ওখানে প্রচুর কোশ্চেনে ডোন্ট কেয়ার আছে, বা আমি আজকে যখন প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব ওখানেও দেখবা যে অনেক ডোন্ট কেয়ার কন্ডিশন আছে। এই যে ডি এইরকম শেপের এরকম ফর্মে আসলে ফাংশন গুলো দেয়া আছে। তো আমরা এখন এই ডি টার্মটুকু কি, যেহেতু নতুন একটা টার্ম, এটা এখানে এই ডি থাকলে সেটাকে কিভাবে আমরা সলভ করব সেটাই আমরা একটু দেখার ট্রাই করি। তাহলে আমরা শুরু করি তাহলে এখান থেকে। আমাদের টার্গেট হচ্ছে এক্স্যাক্টলি আগের মতোই, এসওপি ফর্ম পিওএস ফর্মই আমরা নিয়ে আসবো, বাট সেটা হচ্ছে রিডিউসড ফর্ম গুলো নিয়ে আসবো, তাদের রিডিউসড ফর্ম গুলো নিয়ে আসবো। তার মানে আমাকে রিডিউসড মানে হচ্ছে মানে অপটিমাইজড আর কি, রিডিউসড এফ এসওপি এখান থেকে আনতে হবে এই ফাংশনটার জন্য। এই ফাংশনটার জন্যই আমি যেটা করব, রিডিউসড এফ পিওএস আমি এখান থেকে নিয়ে আসব। ফাইনালি এই রিডিউসড এসওপি আর যে এই রিডিউসড পিওএস আছে তাদের আমি কস্ট ক্যালকুলেট করব, কস্ট ক্যালকুলেট করব এন্ড সেগুলো কম্পেয়ার করব, কস্ট ক্যালকুলেশন। এন্ড ফাইনালি দুটোরই অপটিমাইজড ফর্মে আমি লজিক ডায়াগ্রাম ড্র করব। এক্সামে এই টাইপের কোশ্চেন মাঝে মাঝে আসে। সেম ফাংশন তোমাকে দেয়া আছে, জাস্ট বললো যে এখান থেকে রিডিউসড এসওপি ফর্ম নাও, এখান থেকে রিডিউসড পিএস ফর্মটুকু লিখো, দুটা রিডিউসড ফর্মের কস্ট ক্যালকুলেট করো এন্ড কম্পেয়ার করো যে কোনটা আমাদের জন্য ইউজ করাটা বেটার হবে, আর লজিক ডায়াগ্রাম দুটোর আলাদা আলাদা ভাবে ড্র করো। তো এই কোশ্চেনটাই আমাদেরকে এখন সলভ করতে হবে, তো আমরা এখন শুরু করি।
যেখানে আমাদের মাথায় ডোন্ট কেয়ার এই নতুন টার্মটা আসছে, এটা আমরা এক্সপ্লেইন করবো পরের দিকে, আগে আমরা যাই। 1 3 okay. তো ফার্স্ট অফ অল ধরো আমরা এসওপিটা দিয়ে শুরু করি। আমার একটু মানে কিছুটা স্লো হয়ে আসছে। ধরা যাক এটা এসওপি। দেখে নেই, summation of capital M stands for min term, and min term মানে output equal to 1। তো 2 4 5 6 10 এগুলোতে আউটপুট হবে 1, 2 4 5 6 10 আউটপুট হচ্ছে 1। এরপর কথা হচ্ছে বাকিগুলো কি জিরো হবে চোখ বন্ধ করে? না স্যার, বাকিগুলো চোখ বন্ধ করে জিরো হবে না। কারণটা হচ্ছে এখানে ডি নামে একটা কেস আছে যেটা এখন আমাদেরকে দেখতে হবে। আমাকে বলা হচ্ছে 12 13 14 15 এই পয়েন্টগুলো হচ্ছে ডি। তাহলে আমি এখানে ডি লিখে দিই, তারপর 12 এ হচ্ছে ডি, 13 এ হচ্ছে ডি, 14 এ হচ্ছে ডি, 15 এ ডি আছে, একই লাইনে সবগুলো আর কি চলে আসছে। ওকে, তো এবার আমরা আসা যাক। স্মল এম মানে হচ্ছে আউটপুট ফাংশন 1, ক্যাপিটাল এম মানে হচ্ছে আউটপুট ফাংশন 0, আর ডি মানে হচ্ছে তোমার ইন আউটপুট 0 1 যেটা যে কোনোটাই হতে পারে, 0 হোক বা 1 হোক, তাতে ওভারঅল ফাংশনের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। ব্যাপারটা বোঝার সময় আমরা দেখি যে, খেয়াল করে দেখো আমাদের একটা ওই যে আমরা যখন শুরুতে যখন একটা প্রজেক্টের কথা বলছিলাম যে অনেকেই এরকম অটোমেটেড ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন করে, যে ওয়াটার ট্যাঙ্কের কনসেপ্টটুকু থাকে কি, যে ওয়াটার লেভেল যদি এই নিচের লেভেলে যদি নিচে চলে আসে তাহলে আউটপুট ফাংশন 1 পাঠাই দিবে, তার মানে তখন মোটর রান হবে। এরপর যখন ওয়াটার লেভেল বাড়তে বাড়তে এই পয়েন্টের উপরে যদি চলে যায় তখন আউটপুট ফাংশন 0 দিয়ে দিবে, তার মানে ওয়াটার ট্যাঙ্কটুকু ভরে যাচ্ছে, 0 দিল মানে মোটর অফ হয়ে যাবে, তার মানে আর পাম্প চলার দরকার নেই। আর ওয়াটার ট্যাঙ্ক যদি মাঝখানে যদি কোন একটা জায়গায় থাকে, মাঝখানে কোন একটা জায়গায় যদি ওয়াটারের লেভেল থাকে, ওইটাকে আমরা বলি ডোন্ট কেয়ার কন্ডিশন। মানে মাঝখানে যদি কোথাও যদি থাকে, এই অবস্থায় তুমি ইন আউট মানে 0 রাখো বা 1 রাখো, তাতে আমাদের কিছু আসে যায় না। কারণ আমাদের মেইন কনসার্ন হচ্ছে পানি একটা পার্টিকুলার লেভেলের নিচে গেলে মোটর অন হবে, পার্টিকুলার লেভেলের উঠে গেলে অফ হবে, আর মাঝখানে যদি কোনো জায়গায় থাকে ওই কন্ডিশনে তোমার মোটর অন করো বা অফ করো, তাতে আমার সিস্টেমের উপর কোনো কিছু আসে যায় না। এটাই হচ্ছে তোমার হচ্ছে ডোন্ট কেয়ার কন্ডিশন। ডি ফর ডোন্ট কেয়ার, মানে তুমি ডোন্ট কেয়ার মানে হচ্ছে তুমি তোমার সুবিধা মতো একে 0 তুমি আনতে পারো, তুমি 1ও আনতে পারো। তোমার যদি সুবিধার জন্য, তোমার যদি মনে হয় যে সার্কিটে তোমার সুবিধার জন্য একে 0 করতে হবে, তুমি 0 করতে পারো। তোমার যদি মনে হয় তোমার সুবিধার জন্য সার্কিটকে আমার 1 ধরলে ভালো হয়, তুমি 1ও করতে পারো। কি রকম হবে সেটা আমরা এখন দেখি। আচ্ছা, তো এই ডোন্ট কেয়ারের কনসেপ্টটা আমরা এখন এখানে ইমপ্লিমেন্ট করব, আসা যাক এবার। তো আমি যেহেতু এসওপি ফর্মে ফাংশন লিখতে চাচ্ছি, আগে আমাকে করতে হবে 1 এর গ্রুপ করতে হবে। তো এই উপরে নিচে দুটো 1 আছে, আমি চাইলে এদের একটা গ্রুপ ফর্ম করতেই পারি, তাই না? বাট দেখো আমাদের টার্গেট হচ্ছে কি, যে আমি যদি বক্সের সাইজ, এখানে তো দুটো 1 এর জন্য একটা বক্স তো লাগবেই লাগবে, তো যে বক্সটা লাগবে সেটার সাইজ যদি সামহাও যদি আমি বাড়াতে পারি, তাহলেই তো আমার জন্য সুবিধা, তাই না? তো ডান পাশে যেহেতু দুটো ডোন্ট কেয়ার আছে, ডোন্ট কেয়ার মানে আমি এগুলোকে চাইলে নিজের মতো করে 1 কনসিডার করে নিতে পারি। তাহলে এক কাজ করি, এই দুটোকে নিজে আলাদাভাবে না রেখে আমি পাশেরটাকে যদি আলাদাভাবে যদি দুটো ডোন্ট কেয়ারকে যদি ইনক্লুড করে দিই, তাহলে একটা বড় 1 এর গ্রুপ পাওয়া যাচ্ছে। এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম হলো? মানে আমি আমার সুবিধার জন্য আমার যে বক্সের সাইজ, বক্সের ভিতরে যে বেশি করে 1 ইনপুট দিতে হবে, তার জন্য আমি সেগুলোকে ডোন্ট কেয়ারকে 0 বা 1 ইচ্ছা আমাদের যে কোনোটাই চুজ করতে পারি। এরপর আসা যাক নিচের রোটাতে আসো। বাম দিকে দুটো 1 আর ডান দিকে একটা 1 আছে। আমার যদি মাঝখানের এই ডিটাকে যদি আমি 1 হিসাবে যদি কনসিডার করি, তাহলে দেখো এই ডিটাকে 1 হিসাবে কনসিডার করলেই কিন্তু আলটিমেটলি আমার কিন্তু এই বামের দুটো 1 আর ডানের দুটো 1 কে আলাদা আলাদা বক্সে ফেলতে হয় না, তাদেরকে একসঙ্গে একটা বড় বক্সের মাঝে ইনক্লুড করা যায়। তো এই মাঝখানে ডোন্ট কেয়ারটাকে আমি 1 হিসাবে কনসিডার করে এই চারটা 1 এর আমি একটা গ্রুপ ফর্ম করলাম। স্যার শেষ করি এখন না স্যার? ওকে, তার মানে ডোন্ট কেয়ার মানে হচ্ছে তুমি যদি তোমার বক্সের সাইজ, আমার মানে বক্সের নাম্বার অফ বক্স মিনিমাম রাখতে হবে। ধরো নাম্বার অফ বক্স হবে আমার মিনিমাম,
তো আলটিমেটলি এই উপরের এই যে 4 নাম্বার 5 নাম্বার ঘরের 1 কে ইনক্লুড করার জন্য তো আমার একটা বক্স তো লাগতোই লাগতো। তো আমি পাশের দুটো ডোন্ট কেয়ারের সাথে যদি ইনক্লুড করে তাহলে বক্সটা আলটিমেটলি ওই একটা বক্সই রাখলাম, কিন্তু পাশের দুটো ডোন্ট কেয়ারকে ইনক্লুড করে বক্সের সাইজটাকে আমি বাড়াই দিলাম। আবার ধরো মাঝখানের এই যে নিচের যে ডোন্ট কেয়ার 14 নাম্বার ঘরে যেটা আছে, এই 14 নাম্বার ঘরে যে ডোন্ট কেয়ারটা আছে সেটাকে যদি আমি 0 সেট করতাম তাহলে কি হতো দেখো, 0 সেট করলে আমার এই 3 আর 6 নাম্বার ঘরে দুটো 1 এর জন্য আলাদা একটা বক্স লাগতো, আর ডান দিকে 10 নাম্বার 1 এর জন্য আলাদা একটা বক্স লাগতো। বাট আমি যদি ডোন্ট কেয়ারটাকে যদি নিজে 1 হিসেবে যদি কনসিডার করে নেই তাহলে দেখো সবগুলোকে একটা 4টা 1 এর বক্সের ভিতরে আনা যাচ্ছে। ওকে, তো এটাই আমার অ্যাডভান্টেজ ডোন্ট কেয়ারের, আমি আমার সুবিধার মতো যে কোনোটাকে 1-0 কনসিডার করতে পারি। আর ফাইনালি আছে 15 নাম্বার ঘরটা। এখন 15 নাম্বার ঘরের ডোন্ট কেয়ারটাকে আমি 0 সেট করবো নাকি 1 সেট করবো সেটা তোমাকে একটু কেয়ারফুলি ডিসাইড করতে হবে। কারণ তোমার কাছে মনে হচ্ছে ধর তুমি যখন এই ডোন্ট কেয়ার গুলো তুমি ধরো তোমার কাছে মনে হচ্ছে স্যার আমি এই ডোন্ট কেয়ারটাকে আমি 1 হিসাবে সেট করব, তাহলে 1 হিসাবে সেট করলে এটাকে কি আলাদা একটা বক্সের মধ্যে আনতে হবে না? তাহলে তখন আর একটা নতুন 3 নাম্বার একটা বক্স চলে আসবে। বাট 3 নাম্বার বক্সে আসতে গেলে আমার কাজ কি, নাম্বার অফ বক্স যত পারা যায় কমায় আনতে হবে। যদি আমার দুটো বক্সই কাজ হয়ে যায় তাহলে 3টা বক্সের দিকে আমি কেন যাব? তুমি যদি এই ডোন্ট কেয়ারটাকে যদি 1 ধরে কনসিডার করো তখন তার জন্য কিন্তু আলাদা একটা বক্স আনতে হচ্ছে। বাট আমার কাজ হচ্ছে এক্সিস্টিং 1 যারা আছে তাদেরকে ইনক্লুড করে বক্স ফর্ম করতে। তোমার টার্গেট হচ্ছে সবগুলো 1 কে বক্সের মধ্যে আনা, সবগুলো ডোন্ট কেয়ার কে বক্সের মধ্যে আনা না। এসওপি ফর্মে তোমার টার্গেট হচ্ছে সবগুলো 1 কে বক্সের মধ্যে আনা, সবগুলো ডোন্ট কেয়ার কে বক্সের মধ্যে আনা না। তুমি সবগুলো 1 কে বক্সে আনবা, এটা হচ্ছে তোমার টার্গেট। তার জন্য ডোন্ট কেয়ার গুলোকে তুমি তোমার মতো করে 0-1 সেট করতে পারো। আমার সবগুলো 1 কে মোটামুটি আমার বক্সে আনা শেষ, তাহলে খামোখা এই ডোন্ট কেয়ারটাকে 1 কনসিডার করে নতুন একটা বক্স ফর্ম করে বক্সের নাম্বার বাড়ানোর কোনো দরকার নেই, ওটাকে 0 হিসেবে সেট করে দাও। এন্ড যেহেতু 0 হিসেবে সেট করলাম ওই জন্য আমি ওটার পাশে 0 লিখে রাখবো। এবার বলেন স্যার কার কি কোশ্চেন আছে? সো হয়ে গেছে আমার মনে হয়, বক্স যেহেতু হয়ে গেছে এসওপি ফর্মটা তোমার নিজের মতো করে লিখো, আমি আর এসওপি ফর্মের দিকে যাচ্ছি না। এসওপি ফর্ম মানে এক্সপ্রেশনটা তোমরা নিজেরাই লিখতে পারবা, তাও নিজেরা লিখে ফেলো। এরপর আসা যাক হচ্ছে পিওএস ফর্মের জন্য আমি এক্সপ্রেশনটুকু লিখি, মানে পিওএস ফর্মের জন্য কাইন্ডটুকু প্রিপেয়ার করি। টেনশনের কোনো কারণ নেই স্যার, এই পিওএস এসওপি ফর্ম আমরা আরো প্রচুর করবো, আমাদেরকে প্রচুর করতে হবে এখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আর কি আসে। নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন ওপেন করে ওখানে আবার স্পেশাল টাইপের কিছু কোশ্চেন আছে, এই লই যেটা আগে বলছিলাম কিছু নাম্বার ডিটেক্টর, ওগুলোও আমরা করবো। তো ওই আগের মতোই যেহেতু ফাংশন যেহেতু সেম, আমি ওই 1 ডোন্ট কেয়ার গুলোকে বসাই দিই। এক কাজ করি 1 আর ডোন্ট কেয়ার কে না বসাই ডোন্ট কেয়ার গুলো আগে বসাই দিই আর 0 গুলোকে বসাই। সো ডোন্ট কেয়ার এখানে ডোন্ট কেয়ার এখানে ডোন্ট কেয়ার, ওই যেখানে ফাঁকা আছে ওগুলোতেই তো 0 বসবে, এখানে তার মানে 0 আছে, এখানে 0, এখানে 0, এখানে আছে 0, উপরে 0, এখানে 0, 0 ঠিকই তো আছে তাই না? 1 2 3 4 5টা 1 ছিল, 6 7 8 9 10 11 12 13 14 15 16 ঠিকই আছে। তো এখন আমার টার্গেট হচ্ছে 0 গুলোকে বক্সের মাঝে আনতে হবে, আমার টার্গেট হচ্ছে 0 গুলোকে বক্সের মাঝে আনতে হবে। এন্ড 0 গুলোকে বক্সের মধ্যে আনতে গেলে ডোন্ট কেয়ার গুলোকে আমি আমার সুবিধা মতো 0 সেট করতে পারি, তাই না? তাহলে ফার্স্ট অফ অল আসা যাক, একটু চেঞ্জ করে দিই। আমার এখানে টার্গেট হচ্ছে 0 গুলোকে 1 মানে বক্সের মধ্যে আনতে হবে, সব ডোন্ট কেয়ার কে বক্সের মধ্যে আনতে হবে এটা না, আমার টার্গেট হচ্ছে সব 0 গুলোকে বক্সের মধ্যে আনা। তার জন্য আমার যদি কোনো সাপোর্ট দরকার পড়ে সেটা আমি নিয়ে নিব। তাহলে খেয়াল করে দেখো যে বাম দিকে এখানে দুটো 0 আছে আর এখানে তোমার দুটো 0 আছে, এই দুটো 0 মিলে আমি একটা বক্স ফর্ম করতেই পারি। ওকে, এই ডোন্ট কেয়ার গুলোকে আমি 1 ধরে রাখলাম আর দরকার পড়লো না। বাকি কোন কোন 0 আছে দেখো, বাম দিকে দুটো 0 আছে, ডান দিকে এখানে একটা 0 আছে। তো আমি এক কাজ করি মাঝখানে ডোন্ট কেয়ারটাকে 0 হিসেবে কনসিডার করে আলটিমেটলি পুরোটার জন্য আমি একটা বক্স ফর্ম করতে পারি। আর আমার টার্গেট হচ্ছে সব 0 গুলোকে বক্সের মধ্যে আনা, আমার সব 0 গুলো বক্সের মধ্যে চলে আসছে। সো বাকি যে ডোন্ট কেয়ার গুলো আছে সেগুলোকে আমি 1 হিসাবে সেট করে দিই, ওগুলোকে আমার আলটিমেটলি 0 হিসাবে যদি কনসিডার করি আরো একটা করে বক্স দরকার পড়বে, কোনো দরকার নেই। তোমার টার্গেট হচ্ছে সবগুলো 0 কে বক্সের মধ্যে আনা, বক্সের সাইজ বাড়ানোর জন্য
একটা বক্সের ভিতর দুটা জিরো আছে, সেখানে 4টা জিরো আনার জন্য হয়তো তুমি সেটা করতে পারো। যেমন যদি এখানে এই 0 আর 1 এই দুটা ঘরে যদি দুটো জিরো যদি না থাকতো, তখন আমি হয়তো 12 আর 13 নম্বর ঘরে যে ডোন্ট কেয়ার যেগুলো আছে তাদেরকে জিরো হিসেবে কনসিডার করে এই এই 12, 8, 13 আর এই 9 এগুলো মিলে বড় একটা বক্স ফর্ম করতাম। যদি 0 আর 1 ডেসিমেল ঘরে যদি জিরো না থাকতো, তখন আমি এই কাজটা করতাম। ওকে, তো কারো কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, তাহলে এক কাজ করি স্যার, আমরা ফাংশন গুলো লিখে ফেলি, যেহেতু এখানে কস্ট ক্যালকুলেট কম্পেয়ার করে একটা ফ্যাক্ট আছে। তাহলে একটু কষ্ট করে কেউ কি বলতে পারবেন এসওপি ফর্মে ফাংশন এক্সপ্রেশনটা কি হবে? কেউ কি বলতে পারবা? ফার্স্ট অফ অল একটা বক্স টার্গেট করে দিই, সেই এই বক্সটা, এই বক্সের জন্য এসওপি ফর্মে ফাংশনের এক্সপ্রেশন কি হবে? এনিওয়ান? x2 x3 বার। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? দেন স্যার নিচের বক্সটার জন্য অন্য কেউ ট্রাই করতে পারো, নিচের বক্সটার জন্য x3 x4 আরেকবার স্যার। x3 x3 x4 বার স্যার। x4 বার, থ্যাংক ইউ স্যার। কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? দেখো কোনো ওয়ান মাল্টিপল বক্সের মধ্যে যায়নি, তার মানে কোনো লিটারেল দুটো জায়গায় নেই। এবার এই পিওএস ফর্মের ফাংশনের কেউ যদি অন্য কেউ যদি ট্রাই করতে চাও, পিওএস ফর্মের ধরো একটা মেনশন করে দিই, এই সোজাটা দিয়ে শুরু করি, এই সোজা যে বক্সটা একই রোতে যারা আছে, এই 4টা জিরোর জন্য কি হবে এক্সপ্রেশন? স্যার x3 বার x4 বার। x3 বার প্লাস x4 বার। কারো কি কোনো কনফিউশন আছে এটা নিয়ে? ওকে স্যার, আরেকজন একটু ট্রাই করেন তো বাকি যে বক্সটা আছে সেই বক্সটা। এনিওয়ান? বাকি যে কেউ, বাকি যে বক্সটা আছে x2 plus x3 x2 প্লাস x3। সো কারো কি কোনো কনফিউশন আছে স্যার এক্সপ্রেশন গুলো নিয়ে? তার মানে দেখো আমাদের কোশ্চেন যেটা ফার্স্ট ছিল, obtain the optimized SOP and POS form of the function f, এই পার্টটুকু আমাদের কমপ্লিট। সেকেন্ড কাজ হচ্ছে এই ফাংশন গুলো, ধরো আমরা লজিক ডায়াগ্রাম ড্র করতে চাচ্ছি, আমরা অনেকদিন ধরে লজিক ডায়াগ্রাম ড্র করিনি, তাই আমরা ধরো আজকে লজিক ডায়াগ্রাম এই কোশ্চেনটার জন্য ড্র করি। এই এক্সপ্রেশন গুলো একটু মাথায় রেখো, এক্সপ্রেশন গুলো একটু মাথায় রেখো। ওকে, তো এসওপি ফর্মে ফাংশন কি ছিল? আমি না ডায়াগ্রামটা দেখে আসি, আমার তো ফটো সেভ করে আছে, আমি একটু দেখে রাখি। এসওপি ফর্মে ফাংশনের এক্সপ্রেশন দেয়া ছিল x2 x3 বার x3 x4 বার, x2 x3 বার প্লাস x3 x4 বার। ওকে, আর এফপিওএস ফর্মে ফাংশনের এক্সপ্রেশন মনে হয়েছিল লাস্টে ছিল x2 প্লাস x3, আর ফাংশনের ফার্স্টেটা কি ছিল x3 বার প্লাস x4 বার, এরকমই মনে হয় কিছুটা ছিল। তো আমরা ধরো লজিক ডায়াগ্রাম যদি ড্র করতে চাই, এখানে x2 আর x3 বার যেহেতু তোমার হচ্ছে এন্ড হিসেবে আছে, তার মানে একটা এন্ড গেট দরকার পড়বে, যারা একটা ইনপুট যাবে হচ্ছে x2 আর একটা ইনপুট যাবে x3, কিন্তু সেটা নট গেটের মধ্যে দিয়ে পাস করে। কারো কোনো কনফিউশন হচ্ছে? যেটা আউটপুট পেয়ে যাবো x2 x3 বার। দেন x3 x4 বার এটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের আরেকটা এন্ড গেট দরকার পড়বে, একটা দরকার পড়বে x3, সো x3 থেকে আমি টার্মিনাল টেনে আনলাম। x4 বার হচ্ছে আমার হচ্ছে তোমার এখানে নট করে দিতে হবে, সো এখান থেকে x4 নট হয়ে গেলে x4 বার, সো আউটপুট ফাংশন পেয়ে যাচ্ছি x3 x4 বার। ফাইনালি দুটো যেহেতু প্লাস দ্বারা কানেক্টেড, তার মানে একটা অর গেটের মাঝে পাস করতে হবে। এই হচ্ছে আমার আলটিমেট ফাংশন এফ এসওপি। স্যার কারো কি ডায়াগ্রামটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? তাহলে কস্ট ক্যালকুলেশন যেহেতু আমরা অনেক আগে করছি, তাহলে কস্ট ক্যালকুলেট করে ফেলি। কস্ট ক্যালকুলেশন তো দেখতে হবে ফার্স্ট অফ অল, কস্ট ক্যালকুলেশনে স্যার কয়েকটা জিনিস আছে। কস্ট ক্যালকুলেশন আমরা করব, বাট কস্ট ক্যালকুলেশন একটু পরে করি, এখানে আগে করি। এখানে x3 বার x4 বার হচ্ছে অর, তার মানে একটা অর গেট দরকার পড়বে, যার ইনপুট যাবে হচ্ছে একটা হচ্ছে x3 বার, একটা হচ্ছে x4 বার। আর এটা হচ্ছে x2 x3, সো এখানে x2 এখানে হচ্ছে x3, এখানে x2 এটা হচ্ছে x3 অর। সো দুটো অর যখন পেলাম, এদেরকে পাস করতে হবে একটা এন্ড গেটের মধ্যে দিয়ে, সো এখানে হচ্ছে পেয়ে যাবে এফপিওএস।
তো এটা যদি কস্ট ক্যালকুলেট করি তাহলে এখানে দেখি আগে নট গেট, এন্ড গেট, অর গেট। তো নট গেট, এন্ড গেট, অর গেট যদি ক্যালকুলেট করি তাহলে নট গেট আছে কয়টা? দুটো, প্রত্যেকের ইনপুট আছে একটা করে, সো ইনপুট হচ্ছে টোটাল দুটো, সো এখানে টোটাল হচ্ছে আসতেছে 4টা। এন্ড গেট আছে হচ্ছে দুইটা, প্রত্যেকটা এন্ড গেটের ইনপুট হচ্ছে 2 2 করে, সো টোটাল ইনপুট হচ্ছে 4, সো টোটাল হচ্ছে 6। এটা হচ্ছে নাম্বার অফ গেট, আর এটা হচ্ছে ইনপুট। আর ফাইনালি এখানে অর গেট আছে হচ্ছে একটা, অর গেটের ইনপুট হচ্ছে দুটো, সো টোটাল হচ্ছে তোমার হচ্ছে 3, সো টোটাল হচ্ছে 13। এখানে যদি কস্ট ক্যালকুলেট করি, এখানে নট গেট আছে হচ্ছে আমাদের দুটো, প্রত্যেকের ইনপুট একটা করে দুটো, সো টোটাল হচ্ছে 4। এখানে যদি আমি এন্ড গেট যদি ক্যালকুলেট করি, এন্ড গেট আছে একটা, ইনপুট হচ্ছে তোমার দুটো, সো আলটিমেটলি এখানে হয়ে যাচ্ছে তোমার হচ্ছে 3। এখানে হচ্ছে অর গেট আছে যদি করি, তাহলে অর গেট এখানে আছে হচ্ছে দুটো, প্রত্যেকের ইনপুট দুটো দুটো করে 4টা, সো টোটাল হচ্ছে 4 যোগ 2 6, তাহলে টোটাল কস্ট হচ্ছে 13। তাহলে খেয়াল করে দেখতে পারতেছি যে আমি এসওপি ফর্মে আমার, এই দেখো ভুল হলে একটু বলো। তো এসওপি ফর্মে আমার ক্যালকুলেট করে দেখলাম যে কস্ট আমার আসলো 13, এফপিওএস ফর্মে কস্ট ক্যালকুলেট করেও দেখলাম 13। এখন যদি তোমাকে বলে যে এফপিওএস আর এসওপি ফর্মের মাঝে তুমি কোনটা প্রেফার করবা, ডেফিনেটলি আমরা সেটাই প্রেফার করব, আমরা চাই কস্ট যেন কম হয়। সো এফএসওপি আর এফপিওএস এর কস্ট কম্পেয়ার করার পর আমাদের কাছে যেটার কস্ট কম হবে আমরা কমেন্ট করব যে আমরা এটাই প্রেফার করব। সে একটা 13 আর একটা 10, সো যেটাতে কস্ট 10, সো সেটাই আমরা ডেফিনেটলি ক্যালকুলেট করব, সরি মানে প্রেফার করব। বাট এখন সেই প্রেফার করার কোনো অপশন আপাতত আমাদের সামনে নেই। তার মেইন রিজনটা হচ্ছে আমাদের এখানে দুটো ইনপুটেরই দুটো এক্সপ্রেশনের কস্ট হচ্ছে 13 করে। সেখানে যদি তোমাকে বলে যে তুমি কোনটা প্রেফার করবা, বলবো যে আমরা উই ক্যান চুজ এনি ওয়ান অফ দেম, কারণ আলটিমেটলি দুটোই কস্ট হচ্ছে 13, সো একটা চুজ করলে আরেকটা যেটাই চুজ করি কোনো চেঞ্জ আসলে আসবে না, কস্ট আলটিমেটলি সেমই হবে। সো বুঝতে পারছো? স্যার দুইটা এক্সপ্রেশন পিওএস এবং এসওপি এই দুইটার কস্ট কি ডিফারেন্ট হতে পারে কোনো সার্কিটের জন্য? ডিফারেন্ট হওয়াটাই বরং হতেই পারে, যেমন ধরো ম্যাক্সিমাম আমি এখানে সেম আসবে আমি নিজে বুঝতে পারিনি, বাট ম্যাক্সিমাম টাইমে ডিফারেন্ট আসতেই পারে, মানে 50-50 চান্স আর কি। সো যদি ডিফারেন্ট আসে, মানে কোশ্চেনে যদি তোমাকে বলে যে হুইচ ওয়ান উইল ইউ শুড ইউ প্রিফার, তার মানে বুঝবা যে এখানে মনে হয় কোনো কস্টের ব্যাপার আছে। ধরো তোমাকে এক্সামে যদি একটা ফাংশন দিয়ে বললো যে এই ফাংশনের এসওপি আর পিওএস ফর্মের জন্য তুমি কোনটা প্রেফার করবা, যদি বলে তার মানে বুঝে নিবা যে এখানে কস্ট ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট আসে, ধরো আমরা এরপর যখন করবো তখন হয়তো ডিফারেন্ট চলে আসতেই পারে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমি ব্রেক না দিয়ে আমি আরেকটা টানা করা যায় স্যার, কারণ আমার একটা ক্লাস ব্যাক টু ব্যাক, তো একটু মাঝখানে ব্রেক হলে আমারই ভালো হবে। তো আমি আরেকটা ফাংশন করি, যে ফাংশনের ধরো ডোন্ট কেয়ার কন্ডিশন আছে, এরপর আমরা ধরো সেই ডোন্ট কেয়ার কন্ডিশন থেকে এক্সারসাইজের জন্য কিছু দিয়ে দিব। সো ধরা যাক f is a function summation of m of 3 9 11 12 13 14 15 plus don't care at the points 1 4 6। তো এটা যদি এখন আমাকে করতে হয়, কোশ্চেন ধরো আগের মতোই, এসওপি ফর্মে ফাংশন লিখবা, পিওএস ফর্মে অপটিমাইজ ফাংশনটুকু লিখবা, দুটোরই কস্ট ক্যালকুলেট করবা, কস্ট ক্যালকুলেট করে কম্পেয়ার করে দেখতে পারো। আবার কস্ট ক্যালকুলেশনের সময় আরেকটা মানে দুই টাইপের কস্ট ক্যালকুলেট আছে, যেটা আমি এই আজকের লেকচারে শেষের দিকে গিয়ে যখন প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব তখন বলবো। তো এটা আমরা করতে থাকি। তো ফার্স্ট অফ অল এফএসওপির দিকেই আসি, এফএসওপির দিকটাতেই আসি। এখানেই করা যাবে, একসাথেই দুটো করা যাবে। আগে এফএসওপি ফর্মটুকু আমরা করার ট্রাই করি। তো একটু ফাংশন কোথায় 0 কোথায় 1 সেগুলো সেট করি। 3 9 11 3 9 11 12 13 14 15 don't care at 1 4 6 6। ওকে, জিরো গুলো আপাতত বসানোর মনে হয় খুব একটা দরকার নেই,
কারণটা হচ্ছে আমার তো আলটিমেটলি যেহেতু এসওপি ফর্ম যেহেতু করতে চাচ্ছি, এসওপি ফর্মে তো জিরো নিয়ে আমার অত বেশি চিন্তা ভাবনা দরকার নেই। আমার কাজ হচ্ছে আবারও সেই আগের কথা, আমার কাজ হচ্ছে ওয়ান গুলোকে বক্সের মধ্যে নিয়ে আসা, আর আশেপাশে যদি ডোন্ট কেয়ার থাকে তাদের হেল্প নিয়ে আমি বক্সের সাইজ বাড়াবো, বাট ডোন্ট কেয়ারের হেল্প নিয়ে নাম্বার অফ বক্স বাড়ানো যাবে না। সে সবগুলো ওয়ানকে ইনক্লুড করার জন্য আমার দুটো বক্স ইনাফ ছিল, তো ডোন্ট কেয়ার গুলো দিয়ে তিনটা বক্সের দিকে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে দেখি, ফার্স্ট অফ অল এখানে কিন্তু চোখের দেখায় আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে চারটা ওয়ান একই কলামে আছে। আমি তাদের কিনটা বক্স ফর্ম করি, এই যে চারটা ওয়ান আছে একই কলামের মাঝে, তাদেরকে নিয়ে একটা বক্স ফর্ম করা যাক। টার্গেট হচ্ছে আমার এরপর দেখি বাকি যে ওয়ান গুলো আছে তাদেরকে একই বক্সে আনা যায় কিনা। দেখো 9 আর 11 নাম্বার ঘরে দুটো ওয়ান আছে, আর ওদিকে 3 নাম্বার ঘরে একটা ওয়ান আছে। শুধুমাত্র 1 নাম্বার ঘরে ডোন্ট কেয়ারটাকে যদি আমি ওয়ান হিসেবে যদি কনসিডার করি, তাহলে খেয়াল করে দেখো আমার এখানে এই দুটো ওয়ান আর এই দুটো ওয়ান নিয়ে আলাদা একটা বক্স ফর্ম করা যাচ্ছে। তো আমি এই তিনটা ওয়ান চারটা করার জন্য একটা ডোন্ট কেয়ারকে আমি ওয়ান সেট করলাম, আর বাকি যে দুটো ডোন্ট কেয়ার আছে এগুলোকে আলটিমেটলি ওয়ান সেট করার কোনো দরকার নেই, কারণ বাকি দুটো ডোন্ট কেয়ারকে ওয়ান সেট করতে গেলে আরো একটা বক্স তোমার দরকার পড়বে। তো এখান থেকে আমি এক্সপ্রেশনটুকু লিখলাম না, এক্সপ্রেশন হোপফুলি সবাই নিজে থেকেই পারবা, এক্সপ্রেশন নিজেরা প্র্যাকটিস করে নিও। আমরা এখন যা শুধু যে কাজটা করব এটার পিওএস ফর্মটুকু দেখি। আমি আর এক্সপ্রেশন গুলো এখন থেকে লিখতে চাচ্ছি না, কারণ সবই তো সেম, মানে সেম বলতে হচ্ছে নিজেরা প্র্যাকটিস করার জন্যই ভালো। ধরা যাক এবার আমি পিওএস করতে চাচ্ছি। স্যার ফাংশন সেটআপটা ক্লাস শেষ হওয়ার আগে আবার একটু এক্সপ্লেন করে দিন। কোনটা স্যার আরেকবার? ওই স্যার এফ অফ পি এসওপি বা এফ অফ পিওএস যে লিখি না আমরা ফাংশনটা, এক্সপ্রেশনটা, এটা আরেকটু এক্সপ্লেন করে দিলে ভালো হয় স্যার। আমার কাছে মনে হয় স্যার প্র্যাকটিস করতে দিই, এটাই মনে হয় ভালো স্যার, কারণ আলটিমেটলি এগুলো করতে আমি প্র্যাকটিস করার জন্য দিচ্ছি। আমার কাছে মনে হয় আপনি একটু কষ্ট করে আজকে ভিডিওটা নতুন করে একবার দেখেন, দেখার পর আমি যেগুলো ব্ল্যাঙ্ক রাখতেছি এগুলো একটু প্র্যাকটিস করেন। স্যার প্রত্যেকটা যদি আমি করে দিই আপনারই লস হয়ে যাবে স্যার, আপনি প্র্যাকটিসের জন্য অপশন পাবেন না। আমি আপনার ভালোর জন্যই বলতেছি, কারণ আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, তো আমি আপনাকে এইগুলো যেগুলো ব্ল্যাঙ্ক রাখছি এগুলো আপনি নিজে থেকেই করেন, লেকচার ভিডিওটা দেখে দেখে নিজে নিজে করেন, কারণ স্যার এই জিনিসটা প্র্যাকটিস যত করবেন তত ভালো করবেন। তো আমি যদি তারপর যদি বুঝতে প্রবলেম হয় তখন আমি সেটা অবশ্যই সলভ করে দিব, বাট আজকের ক্লাসে ভিডিও দেখে এগুলো আগে সলভ করার ট্রাই করো, না পারলে নেক্সট ক্লাসে আমি নতুন করে করা দিব। কারণ সবচেয়ে বেস্ট হচ্ছে কি নিজে থেকে প্র্যাকটিস করে, যখন ধরো তুমি যখন নিজে থেকে ট্রাই করে যদি একটা জিনিস বুঝো ওইটা অনেকদিন মাথায় থাকে। সো ট্রাই করো, না পারলে আমি নেক্সট ক্লাসে ডেফিনেটলি করে দিব। তো পিওএস ফর্মের জন্য আমার দরকার জিরো গুলোকে টার্গেট করা, তো যেখানে যেখানে জিরো আছে সেগুলো আমি আগে বসায় দিই। তো এই জিরো এখানে ওইটা দেখে দেখে যেখানে মানে এখানে যেটা ব্ল্যাঙ্ক এখানে সেটা জিরোই তো হবে, এখানে জিরো, এখানে জিরো, এই জিরো 5 নাম্বার আর 7 নাম্বারে জিরো, 12 থেকে 13 14 15 এগুলো তো পুরো ওয়ান ছিল, 9 আর 11তে ওয়ান, ডোন্ট কেয়ার আছে হচ্ছে তিনটা, তো এখানে একটা ডোন্ট কেয়ার আছে, এখানে একটা ডোন্ট কেয়ার আছে, আর নিচে একটা ডোন্ট কেয়ার আছে, তাই তো। ফার্স্ট অফ অল আমি 5 নাম্বার আর 7 নাম্বার ঘরের যে দুটো জিরো আছে এদেরকে আমি টার্গেট করি। আমার টার্গেট হচ্ছে এদেরকে নিয়ে বক্স ফর্ম করা, কিন্তু আশেপাশে যদি কোনো ডোন্ট কেয়ার থাকে তাহলে চাইলে আমি সেই ডোন্ট কেয়ার গুলোকে জিরো সেট করে বক্সের সাইজ আমি চাইলে বাড়াতে পারি। ওকে, সো আলটিমেটলি তাহলে দেখি যে এই জিরোর উপরে দেখো 4 নাম্বার ঘরে একটা ডোন্ট কেয়ার আছে, 6 নাম্বার ঘরে একটা ডোন্ট কেয়ার আছে। আমি যদি চাই তাহলে এদেরকে ইনক্লুড করে যদি আমি যদি একটা বড় বক্স যদি ফর্ম করি, তাহলে দেখো আমার ওই দুটো জিরো ইনক্লুডেড এন্ড বক্সের সাইজ ম্যাক্সিমাইজড। এরপর বাকি থাকলো, খেয়াল করে দেখো আর কোথায় কোথায় জিরো আছে। আগে জিরো টার্গেট করবা, তুমি টার্গেট শুরু করো জিরো থেকে, জিরো থেকে টার্গেট শুরু করো, এরপর ওই জিরোর বক্স বাড়াতে গেলে তারপর ডোন্ট কেয়ারের দিকে যাবা, আগেই তুমি ডোন্ট কেয়ারের দিকে যাবা না। পিওএস এর সময় তুমি আগে জিরোর দিকে যাও, তারপর আশেপাশে ডোন্ট কেয়ার গুলোর দিকে যাবা। তো খেয়াল করে দেখো 4 কর্নারে 4টা জিরো আছে, তো 4 কর্নারে যদি 4টা যদি জিরো থাকে তাহলে তাদেরকে দিয়েই তো আমি 4টা জিরোর একটা বক্স ফর্ম করতে পারি। আর 4টা জিরো যদি বক্স ফর্ম করতে পারি তাহলে মাঝখানে যে ডোন্ট কেয়ারটা আছে এটাকে আমি তাহলে ওয়ান সেট করে দিই, এটাকে আর ইনক্লুড করারই তো কোনো দরকার নেই। বারবার বলতেছি তোমার টার্গেট তুমি জিরো থেকে শুরু করবার চিন্তা ভাবনা পিওএস এর সময়। জিরোর সাইজ বাড়াতে গেলে হেল্প যদি নিতে হয় তখন তুমি আর কি ডোন্ট কেয়ারে হেল্প নিবা। সো এই ডান দিকের পিওএস ফর্মের এক্সপ্রেশন লিখতে কারো যদি মানে এক্সপ্রেশনটা যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো।
আমার কাছে মনে হয় একদিনের জন্য অনেক হয়ে গেছে, একটু রেস্ট দেওয়া উচিত। আর আজকে আমরা কন্টিনিউ না করি, আমরা অনেক করছি। আমি এক কাজ করব, আমি একটু হয়তো আর কন্টিনিউ করতে চাচ্ছি না, বেটার হয় আমি প্র্যাকটিসের জন্য যে কিছু ম্যাথ গুলো আজকেও কিছু দিব, নেক্সট ক্লাসেও আমি কিছু দিব, কারণ নেক্সট ক্লাসে আজকেই মনে হয় ম্যাক্সিমাম দিয়ে দিব। আর আজকে দিচ্ছি মানে এমন না যে আমার কার্নো ম্যাপ শেষ, নেক্সট ক্লাসে এসওপি পিএস আমার প্রচুর করতে হবে। আর আমি কোশ্চেন প্রিভিয়াস টাইম স্টারের কোশ্চেন দেখে দেখে এসওপি পিএস প্র্যাকটিস করাবো। তারপর আমরা আজকে যা করলাম সেটা ছিল ট্রুথ টেবিল থেকে ফাংশন, আমরা নেক্সট দিন উল্টো কাজটা করব। অনেক সময় এক্সামে দেয়া থাকে ফাংশন দেয়া থাকে, একটা ফাংশন এক্সপ্রেশন দেয়া আছে, ধরো এসওপি পিএস ফর এসওপি বা পিএস ফরম্যাট এক্সপ্রেশন দেয়া আছে, অপটিমাইজড ফর্ম না বাট ডিফারেন্ট একটা ফর্ম। সেখান থেকে তোমাকে বলছে এবার কার্নো ম্যাপ প্রিপেয়ার করো। তো ফাংশন থেকে কিভাবে কার্নো ম্যাপ প্রিপেয়ার করা যায় এইগুলো আমরা নেক্সট ক্লাসেই দেখব। আপাতত আজকের ক্লাসে যে লেকচারটা আপলোড করবো এটা হাতে একটু টাইম লাগবে, আমার এরপর ইলেকট্রনিক্স ক্লাস আছে। তো ইলেকট্রনিক্স ক্লাসের পরে কিছু প্র্যাকটিস প্রবলেম এই পিডিএফ এর লাস্টের দিকে আমি অ্যাড করে দিব। আবারও বলে দিচ্ছি যে আমি যত টাইপের প্র্যাকটিস প্রবলেম দিব সবগুলোই কিন্তু অ্যাসাইনমেন্টের মধ্যে। সো আমি যে প্র্যাকটিস প্রবলেম দিব সেখান থেকে যেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাকে করতে হবে সেটা আমি তোমাকে ওখানে মেনশন করে দিব। ওকে, আর নেক্সট অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস টেস্টের ডেট ডিক্লেয়ার করার টাইম চলে আসছে। তো আমার সেকেন্ড ক্লাস টেস্টে আমাদের থাকবে হচ্ছে ট্রুথ টেবিল থেকে আমরা এসওপি পিএস ফর্মের ফাংশন লিখছিলাম না। সো ধরো একটা ফাংশন থেকে ট্রুথ টেবিল প্রিপেয়ার করা, মানে মিন টার্ম ম্যাক্স টার্মের এক্সপ্রেশন থেকে তোমার ট্রুথ টেবিল প্রিপেয়ার করা। এটা কি আমাদের আগের ক্লাস টেস্টের সিলেবাসে কি ছিল এই পার্টটুকু, মিন টার্ম ম্যাক্স টার্ম? না না স্যার। স্যার তাহলে মিন টার্ম ম্যাক্স টার্ম শুরু করছিলাম যেখান থেকে আগের ক্লাস টেস্টে কি আমাদের কি বুলিয়ান অ্যালজেব্রা সিলেবাসের মাঝে কি ছিল আগের ক্লাস টেস্টে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যেটা করব ওই একটা ফাংশন থেকে, আচ্ছা ট্রুথ টেবিল বাদ দিই, আমরা শুধুমাত্র কে ম্যাপেই থাকবো। আমরা 4 ভেরিয়েবল কে ম্যাপ, এসওপি ফর্ম, পিওএস ফর্ম, কস্ট ক্যালকুলেশন, লজিক ডায়াগ্রাম ড্র করা আর ডোন্ট কেয়ার কন্ডিশনকে কনসিডার করে আর কি, এটার উপর আমাদের ক্লাস টেস্ট হবে। তো আমার ক্লাস টেস্ট আমাদের কাছে মনে হয় মেকআপ ক্লাস যা আছে মেকআপ ক্লাসের দিকে আমরা না যাই। এর পরের উইকে সানডে হচ্ছে 8 তারিখ, ওই উইকের ওয়েডনেসডে হচ্ছে 11 তারিখ। তো এখন থেকে 11 তারিখে 10 দিন পরে 11 তারিখে যে ক্লাসটা পাবো ওই ক্লাসে আমার কাছে মনে আমরা ক্লাস টেস্ট 2 রাখতে পারি। সিলেবাস হচ্ছে শুধুমাত্র, আমি আবার নেক্সট ক্লাসে ভালো মতো ফ্রেশ করে লিখে দিব, 4 ভেরিয়েবল কার্নো ম্যাপ থেকে এসওপি পিএস ফর্মে এক্সপ্রেশন লেখা, সেই এসওপি পিএস ফর্মে কস্ট ক্যালকুলেট করা এবং সেগুলোর লজিক ডায়াগ্রাম ড্র করা, ইনক্লুডিং ডোন্ট কেয়ার কন্ডিশন। সিলেবাস বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? স্যার আরেকবার আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, এটাই ভালো স্যার। আমি আলটিমেটলি দেখা যায় আমি এতবার যে বলি ক্লাসে, আলটিমেটলি প্রত্যেক আমার ইলেকট্রনিক্স কোর্সেও সেম, তাও আমাকে বলে যে স্যার সিলেবাস কি। এই জন্য আমার কাছে ডিসাইড করছি এরপর থেকে আমি এলএমএস এই দিয়ে দিব, এটাই সবচেয়ে ভালো। ওকে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আপাতত আমার কিছু অ্যানাউন্সমেন্ট আছে, রেকর্ডিংটা মনে হয় অফ করাই যাক।